ফ্রেশ হয়ে বসে আছে, আর দরকার নেই। তাছাড়া সে এমনিতেই সুন্দরী, তাকে দেখে এমনিতেই ভাইয়ার মাথা ঘুরে যায়। আজকে সাজগোজ করে সামনে গেলে ভাইয়া তো পাত্তাই পাওয়া যাবে না। যা নির্লজ্জ মেয়ে, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে, যা ঘরে যা। নাদিয়া ঘরে না গিয়ে বিয়ে স্টেজে উঠে দাঁড়ালো, সবকিছু পরখ করে নিল। ফুলগুলো থেকে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। এই পাশে বাচ্চা কাচ্চা বেশি, তাদের সাইডে পাঠিয়ে দিল। ফুলগুলো ছিঁড়লে সমস্যা। এমন সময় এদিকে শান্ত, আউফ আর আরুষিকে আসতে দেখা গেল। আরুষিকে দেখে নাদিয়া অবাক হলো, কিন্তু সেটা বেশিক্ষণ টিকলো না। ওকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল, বলল, সত্যি তুই এসেছিস? তুই না বলেছিলি তুই আসবি না? তোকে দেখে অবাক হব না খুশি হব সেটাই বুঝতে পারছি না। আপাতত খুশি হ, অবাক পরে হলেও হবে। আমার আহিয়াপুর বিয়ে, আমি না এসে পারি তাই চলে এলাম। আঙ্কেল আন্টি আসেনি? আমি ভাইয়ার সাথে আসছি, ভাই আমাকে রেখেই চলে গেছে, কাল বিকালে এসে আবার নিয়ে যাবে। যাক বাবা, একটা দিনের জন্য হলেও তো পেলাম তোকে, মজা হবে, চল। এই যে আমার সিমেন্টের বস্তায় কুড়িয়ে পাওয়া ভাইয়া, বিয়ের প্রিপারেশন শেষ তোমার? জেরিনের কথায় ইয়াশ অবাক হয়ে বলল, আমার আবার কিসের প্রিপারেশন? বারে, বিয়ে করবে অথচ সাজগোজ করবে না, তা কখনো হয়? ইন্টারনাল প্রিপারেশন আছে, এক্সটার্নাল প্রিপারেশন আছে। তুই সামনে থেকে শর্ত, আমার তো প্রিপারেশন লাগে না। শুধু একটা পাঞ্জাবি গায়ে চাপিয়ে চলে যাবে? একটুও সাজগোজ করবে না? তোমাকে কিন্তু ফের সিমেন্টের বস্তায় রেখে আসবো। আসছে ঝগড়া করতে, এখন কি আমি ঝগড়া করার মুডে আছি? আজকের দিনটা অন্তত আমায় রেহাই দে। আমিও তোমার সাথে ঝগড়া করতে আসি নাই, ভাবি আসুক, দুজনে তখন কোমর বেঁধে একসাথে তোমার সাথে ঝগড়া করব। এখন আসছি তোমায় সাজিয়ে দিতে। লাগবে না, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। চুপ করো, আমার ভাই আমি সাজিয়ে দেব, তোমার কি সমস্যা? ইয়াশের আর কোনো বাধা জেরিন শুনল না। নিজের হাতে খুব যত্ন করে ভাইকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিল, বলল, শোনো, বিয়ের পর কিন্তু একদম আমাকে ভুলে যাবে না। যদি ভুলে যাও, রামদা চেনো, ওটা দিয়ে তোমায় কুপিয়ে মেরে ফেলবো। আমি আমার ছোট্ট বোনটাকে ভুলে যাব? এটা কখনো হতে পারে? বিয়ের পর ছেলে মানুষের ঝোঁক সবসময় শ্বশুরবাড়ির দিকে বেশি থাকে। শালি আছে, তাকে তো বোনের জায়গা দিয়েই দিতে পারো। এটা কোনো কথা হলো? তুই যেরকম আমার বোন, নাদিয়াও আমার বোন, তোকে তো বেশি ভালোবাসি। মনে থাকে যেন, আমার চকলেট, চিপস, আইসক্রিমের ভাগ যেন অন্য কেউ না পায়। আমার ভাইয়ের ভাগ দিয়ে দিচ্ছি, কিন্তু ওইসব দিব না। চকলেট খাবি? ভালোবেসে দিচ্ছ নাকি সাজিয়ে দেওয়ার জন্য পারিশ্রমিক দিচ্ছ? প্রতিদিন যেই কারণে দিই, আজও সেই কারণেই দিব। তবে দাও, দিয়ে তাড়াতাড়ি বিয়ে করতে যাও। ওহিয়াপুকে তাড়াতাড়ি নিয়ে আসো, অন্তত আমি একটা গল্প করার সঙ্গী পাবো। এজন্য অবশ্য তোমাকে একটা পুরস্কার দিব। কি দিবি? আহিবা কসমেটিক্স এর পক্ষ থেকে থাকছে আপনার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার, যেটা আপনি বিয়ের আসর থেকে এলে তারপর বলবো। ইয়াশ দাঁত কিরমির করে বলল। তবে রে। জেরিন একটা দৌড় দিয়ে ওর রুমে ঢুকে টুক করে দরজা আটকে দিয়ে হাসতে লাগলো। পরক্ষণেই মনে পড়লো একটা গাড়ি সাজানোর কাজ তাকে দেওয়া হয়েছিল, সেটা করতেই মনে নাই। ঝটপট বাড়ি থেকে বের হলো। বাইরে এসে দেখলো তাসিন ডেকোরেটর লোকদের দিয়ে সেই গাড়ি সাজাচ্ছে। জেরিন এসে বলল, ও, তুমি এটা করছো? ভালোই হলো। হ্যাঁ, তোকে দায়িত্ব দিলে তার পাত্তাই পাওয়া যায় না। ভাগ্যিস আমি দেখেছিলাম, না হলে আজ তোকে রেখেই বিয়েতে চলে যেতাম। আমি একা একা যাইতে পারি। আহিবার সাজগোজ প্রায় শেষের দিকে। নাদিয়া অপলক তাকিয়ে আছে ওর দিকে। আহিবা ওর দিকে তাকিয়ে বলল, কিরে, ওইভাবে কি দেখছিস? তোমাকে কি সুন্দর দেখাচ্ছে তাই দেখছি। নাদিয়ার কথা আহিবা খানিকটা লজ্জা পেয়ে বলল, তাই বুঝি? তোকেও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, মিষ্টি একটা পরি। আহিবার কথায় অপ্রস্তুত হয়ে তাকিয়ে রইল নাদিয়া। হঠাৎ করে দুই চোখ কেমন জ্বলে উঠলো, ক্রমে ভারী হয়ে গেল কণ্ঠস্বর। মুহূর্তের মধ্যে এই চোখ ঝাপসা হয়ে এলো, সূর্যরা অনবরত কাঁপছে। নাদিয়ার এই অবস্থা দেখে আহিবা এগিয়ে এসে বলল, কি হয়েছে তোর? শরীর খারাপ করছে? নাদিয়া কিছু বলে না, নাক টেনে নিঃশ্বাস নিল। দীর্ঘকাল ধরে বুকে জমে থাকা ঘন মেঘের প্রবল বর্ষণে আচমকা টুকরে কেঁদে উঠল। আহিবা অবাক হয়ে গেল, বলল, কি হয়েছে তোর? নাদিয়া কান্না করতে করতেই বলল, তুমি চলে যাবে আজকে? আহিবা মেয়েকে হেসে বলল, আচ্ছা আমি যাব না, কিন্তু এভাবে কান্নাকাটি করে মেকআপ নষ্ট করিস না। তুমি যাবে না বললেই হলো, বউ সেজে বসে আছো অথচ বলছো যাবা না। সবটাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাই না? আচ্ছা শোন, তোকে চুপি চুপি একটা কথা বলি। আমার দেওর তাসিন আছে না, ওর সাথে তোকে বিয়ে দিয়ে ওই বাড়িতে বউ করে নিয়ে যাব। তখন তুই আর আমি একসাথে থাকবো, তাহলে হবে না? আহিবার কথা শুনে নাদিয়া মাথা তুলে বলল, থাক সরো, আমায় সান্ত্বনা দিতে তোমার দেওরকে টেনে আনতে হবে না, অসভ্য লোক একটা।
আচ্ছা তুই কান্না কেন করছিস? আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? এই তো আমাকে দেখ, আমি কি তোর মতো কান্না করছি? তুমি কেন কান্না করবে? তুমি তো নিষ্ঠুর, পাষাণ। আচ্ছা হইছে, এত সেন্টি খেতে হবে না। যা অনুষ্ঠানে যা, কয়েকটা ছেলের মাথা ঘুরিয়ে দিয়াই। কি সুন্দর লাগছে তোকে, আমিই তো দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি। আল্লাহ, আমার বোনের দিকে কারো নজর না লাগে। যাও তো, ভাল লাগে না। আচ্ছা দিচ্ছি। নাদিয়া বাহিরে গিয়ে শান্তকে ডেকে নিয়ে এলো। শান্তকে দেখা মাত্রই আহিবা বলল, কি রে দেবদাস, বিয়ে করে ফেলছি, কি বলবি এখন? ডিল টুটা ডিল কইরা এখন বড় বড় কথা বলো তুমি। আমার ছোট্ট মনটা একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো তুমি। আগেই বলেছিলাম মায়ের কাছে বিয়ের প্রস্তাব দে, কিন্তু তুই হেলাফেলা করছিস। এটা তোর দোষ, আমাকে বলতে আসিস না। রাগ করছি আমি, কথা বলবো না তোমার সাথে। তোমার বিয়ে তো আমি থাকবো না। আমার সুইট হার্ট আমাকে ধোকা দিয়েছে। নকশা কম কর, তোর তুলি আছে এখন। হ্যাঁ, আমার রং তুলি। কিছুক্ষণ বাদেই বরযাত্রী চলে এলো। সমাজে বহু প্রচলিত নিয়ম অনুযায়ী গেট ধরা হলো। বর ভেতরে ঢুকতে দেবে, বিনিময়ে শাড়িতে শর্ত 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকার কথা শুনে তাসিন বলল, মাত্র আজকে বিয়ে করতে আসছে আমার ভাই, তাতেই দেখি পুরো লুটে পুটে নিচ্ছে। মানে বিয়ের পর তো আর এরা আমার ভাইকে পুরো রাস্তায় বসিয়ে দেবে। এসব আমরা মানি না, মানবো না। পেছন থেকে তাসিনের কাজিনরা স্লোগান দিল, মানি না, মানবো না। তাসিন ফের বলল, এই যে চশমা পরা বেআইন সাহেব, গেট ছাড়েন, ভেতরে যাব। আমাদের দাবি না মানলে এক পাও ভেতরে ঢুকতে দেব না। বেআইন সাহেব একদম বেশি বাড়াবাড়ি করবেন না, সব কিন্তু পরে সুদে আসলে ফেরত নেব। সময় আসলে তখন সুদে আসলে ফেরত নিয়েন, কিন্তু এখন আমাদের দাবি মানতে হবে। আমার ভাইকে 1 টাকাও দিতে দিব না। 1 টাকা না, আমাদের দাবি পুরো 10,000 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করে বিয়ে করে বউ নিয়ে চলে যান। এই ঝগড়ুটে চাশমেশ বেআইন সাহেবা, বাংলা কথা কি আপনি বোঝেন না? আমরা বিনা টাকায় ভেতরে প্রবেশ করে আমাদের ভাবিকে তুলে নিয়ে যাব। সরি, তাহলে আপনাদের আজকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। অনেক কথা কাটাকাটির পর ওদের দাবি মেনে 10,000 টাকা দিয়ে তারপর বরপক্ষ ভেতরে ঢুকলো। আহিবা উপরে ব্যালকনি থেকে দাঁড়িয়ে সবটাই দেখলো। ওরা ভেতরে যাওয়ার পর নাদিয়াকে ডেকে বলল, কি করলি তুই? প্রথম দিনে ফকির করে ছাড়লি? নাদিয়া হাসতে হাসতে বলল, এটাই আমার বোনকে বিয়ে করার ফল। খুব শখ ছিল বিয়ে করা, তাই না? একদম সাত গুছিয়ে দিব। আহিবা হাসতে লাগলো। তাসিনের সাথে স্বচ্ছ ছিল। আরশিকে দেখা মাত্রই বলল, এই রূপের আগুনে আজ বোধহয় আমি পড়েই যাব রে। হ্যাঁ, পুরো মরে যান, আমি আপনার 40 খাই। এটা কামনা করতে পারলে? ছি 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 ছি, হবু বউ হয়ে এই অবস্থা। এই মিয়া, আমি আপনার হবু বউ কেমনি হই? ডোন্ট জাজমেন্ট। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। আর কতকাল আমায় অপেক্ষা করাবে? আর কত অপেক্ষার প্রহর গুনলে তুমি আমার হবে? আমি তো সেই কবেই তোমার জন্য খাল কেটে রেখেছি, কিন্তু তুমি কুমির হয়ে এখনো ঢুকে পড়ছো না কেন? স্বচ্ছর কথা শুনে আরশি কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। তারপর বলল, আপনি কি আমাকে কুমিরের সাথে তুলনা করছেন? এটা আমি আবার কখন বললাম? আমি বললাম যে আমি খাল কেটে রেখেছি, তুমি কুমির হয়ে ঢুকে পড়ো। যদি কুমির হয়ে ঢুকতে না চাও তাহলে সাপ অথবা টিকটিকি হয়েও ঢুকে পড়ো। স্বচ্ছর ফাজলামি কথাবার্তা আরশি রেগে গিয়ে বলল, আপনি যে মানুষটা একদম ভালো না সেটা কি জানেন? সব সময় সবকিছু নিয়ে মজা করেন কেন? একটু সিরিয়াস হতে পারেন না? কেউ আপনাকে ভালোবাসার কথা বললেও বোধহয় আপনি হেসে উড়িয়ে দেবেন। মানে কারো কোনো কথার দাম নাই। আরশি কথা শুনে অবাক হলো স্বচ্ছ। সে এতটা সিরিয়াস ভাবে কেন কথা বলছে বুঝতে পারছে না স্বচ্ছ। কোনো মতে বলল, হঠাৎ করে এত সিরিয়াস কথাবার্তা কেন বলছো? মানে এত সিরিয়াস হয়ে যাওয়ার মতো কি কিছু বলছি আমি? না, ক্ষমা করে দিন আমায়, আমি অযথা এত কথা বললাম আপনাকে, খুবই দুঃখিত। বলেই আরশি চলে গেল। স্বচ্ছ শুধু অবাক হয়ে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। বিয়ে শুরু হতে আর অল্প কিছুক্ষণ। নাদিয়া ব্যস্ত পায়ে গম্ভীর চোখে মুখে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। আজকের দিনেও তার চোখে মুখে একরাশ গম্ভীরতা। ওই চশমাটা পরলেই গম্ভীরতা স্পষ্ট হয়ে আসে, কিন্তু আজকে দিনের সাথে ওকে একদম মানাচ্ছে না। তাসিন গিয়ে নাদিয়ার সামনে দাঁড়ালো। নাদিয়া কিছু বলার আগেই তাসিন নিজ হাতে নাদিয়ার চোখ থেকে চশমাটা খুলে নিল। নাদিয়া বেশ অবাক হলো। কিছু বলতে যাবে বাধা দিয়ে তাসিন কুঞ্চিত কণ্ঠে বলল, কোনো শাসন চলবে না আজকে। নাদিয়া বোকা চাহনিতে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। তাসিন ফের বলল, চশমা আমার একদম ভাল লাগে না। চশমা পড়লে চোখ দেখা যায় না। চোখ না দেখলে ভালোবাসার গভীরতা পরিমাপ করবো কিভাবে বলো তো?
নাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। মানে? তাসিন দ্রুত প্রসঙ্গ পাল্টে বলল, না কিছু না, তোমাকে বলি নাই। তারপর চশমাটা নিজের চোখের সামনে ধরে বলল, বাবা ভালোই তো পাওয়ার। তোমার বরের কপাল খারাপ বুঝছো, শেষমেশ কিনা আসতো একটা কানা বউ জুটবে কপালে। আপনার সমস্যা কি তাতে? আপনি তো আর আমার কপালে জুটছেন না। বলা যায় না, পা পিছলে তোমার কপালেও লেপটে যেতে পারে। সন্ধ্যা গড়াতেই বিয়ে অনুষ্ঠানটা সম্পন্ন করা হলো। কাজী সাহেব এলো। ব্যাপক হই হুল্লোড় এবং 3 কবুলের মধ্য দিয়ে ইয়াস সারা জীবনের জন্য আহিবাকে তার জীবনসঙ্গী হিসেবে আখ্যায়িত করলো। কবুল বলা মুহূর্তে নাকি প্রতিটা মেয়ের অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু আহিবার সেরকম কিছুই হলো না। সে ভীষণ উত্তেজিত ছিল। বিয়ে শেষ হওয়ার মুহূর্তে আহিবা ইয়াসকে উদ্দেশ্য করে বলল, আজ আর কোনো কবিতা নয়, একটা গোটা উপন্যাস রচিত করব তোমায় নিয়ে, যে উপন্যাস অবিরত চলতে থাকবে, যার সমাপ্তি মৃত্যু ছাড়া কখনোই হবে না। কি বলো? আহিবা মুচকে হাসতেই ইয়াস ফির বলল, এখানে আর কোনো কথা নয়, বাসর ঘরের জন্য তুলে রাখো। আহিবা কিঞ্চিত লজ্জা মাথা নামিয়ে নিল। বাসর ঘর সাজানোর দায়িত্ব নিয়েছিল নাদিয়া এবং আরুষির। আরুষি ফুল ছাড়াতে ছাড়াতে বলল, যে বয়সে নিজের বাসর ঘরে বসা কথা ছিল, সে বয়সে আরেকজনের বাসর ঘর সাজাচ্ছি। বাহ, কি কপাল আমার। বিয়ে কর, স্বচ্ছ ভাইয়া রেডি আছে মনে হয়। তুই রাজি হলে আমি বলে দেখতে পারি। থাক, লাগবে না। ওই ব্যাটা আস্ত একটা বাজে, শুধু সব কথায় ফাইজলামি করে। কোনোদিন আমি ওর কথা সিরিয়াসনেস দেখি না ভাই। ঠিকই তো আছে, দুইজনেই মিলে গেলি। তুই যেমন, তোর স্বচ্ছ ঠিক তেমনই। ধুর, ভালোই লাগে না। স্বচ্ছ ভাইয়াকে বলে দে তুই ওকে পছন্দ করিস। পাগল নাকি? আমি মরে যাব তবুও কখনো বলবো না। যা মন চায় কর, আমি কিছু বলবো না। এখন এই রুম থেকে চল তো, আরেকটা রুম সাজানো বাকি। 2টা রুম কেন সাজাতে হবে? বিয়ে তো একজনা হলো। সারা আপু আর জারিফ ভাইয়া। যাই হোক, এটা কিন্তু ওরা এখনই জানে না। আমার পক্ষ থেকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা ঠিক আছে, কোন রুম সাজাবি? আজকে রাতের জন্য আমার রুমটা তাদেরকে দান করে দেই। আরুষি হাসতে হাসতে বলল, ওকে চল। এদিকে সব কাজ গোছানো শেষে সবাই নতুন বরবউকে নিয়ে বারান্দার চেয়ার পেতে বসলো। সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে, কিন্তু মূল কেন্দ্রবিন্দু ইয়াস আর আহিবা। সারা বলল, ওদেরকে এখানে বসিয়ে রেখেছিস কিসের জন্য? তোরা গল্প করতে চাইলে কর, নতুন বরবউ যাবে বাসর ঘরে, তা না করে এখানে কেন বসে আছে? তারা হচ্ছে আজ আমাদের গল্পের মধ্যমণি, ওদের ঘিরেই তো আড্ডা হবে। এত তাড়াতাড়ি বাসর ঘরে যেতে দেব না তো। নাটক কম কর, এত ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকার কোনো মানেই হয় না। যা যা, সবাই একে একে গিয়ে ঘুমিয়ে পড়। সারার কথা শুনে নাদিয়া জারিফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনার বউ এত বেরসিক কি জন্য? বিয়ের পরে এমন আনরোমান্টিক থেকে গেল সে। আপনি কি বউকে রোমান্টিকতাও শিখাতে পারেন না? জারিফ মাথায় হাত দিয়ে বলল, হতাশ আমি, খুবই হতাশ। বউ প্রেস্টিজ পাংচার করে দিল ছোট ছোট ভাই বোনেদের সামনে। ছি 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 ছি, এমন বউ থাকা চেয়ে না থাকা ভালো। হ্যাঁ, এখন তো নিজের বউ পছন্দ হবে না, পেয়ে গেলে নাকি মানুষের ভালোবাসা কমে যায়। আসলেই তো সত্যি, ঘরে বউ আছে, এখন তো আর তাকে ভালো লাগবে না। জারিফ ফিরে মাথায় হাত দিয়ে বলল, এত সিরিয়াস হওয়ার কি আছে? আমি তো ফাইজলামি করে বলেছি। দুজনের তর্কাতর্কির মধ্যেই নাদিয়া বাধা দিয়ে বলল, কি শুরু করেছো তোমরা? নতুন বিয়ে হতেই এত ঝগড়া, পরে তো একজন আরেকজনের মাথা চিবিয়ে খাবা। চুপ করো দুজনেই। আর এখন আমরা সবাই উঠি, যে যার ঘরে চলে যাও তো। আর সারাপু, জারিফ ভাইয়া, তোমাদের জন্য আমরা স্পেশাল ভাবে বাসর ঘরে অ্যারেঞ্জমেন্ট করেছি। জারিফ অবাক হয়ে বলল, আমাদের জন্য? কিন্তু আমাদের জন্য কেন? বুঝবা না, যাও এখন। সারা হাত পা ছাড়া ভঙ্গিতে বলল, এই ব্যাটার লোকে ঘর করার স্বাদ মিটে গেছে, মেজাজটাই গরম করে দিল। ওই সব বাসর ঘরে আমি যাইতে পারবো না। এই রাত বিরেতে দুজন মিলে ঝগড়া করো না তো। যাও যাও, যা ঝগড়া করার ঘরে গিয়ে করো। নাদিয়া জেরিন মিলে ওদেরকে এক প্রকার জোর করে দিয়ে পাঠালো। এদিকে আহিবাকে ঘরে পাঠিয়ে দিয়ে ইয়াসকে বলল, বাসর ঘরে প্রবেশ করার জন্য টাকা খসাতে হবে। ইয়াস অবাক হয়ে বলল, আবার শ্বশুর বাড়িতে ঢুকতে টাকা, বাসর ঘরে ঢুকতে টাকা? আমরা ছেলে মানুষ কি কোনো জায়গায় শান্তি পাবো না? এত কথা বলে তো লাভ নেই। যত তাড়াতাড়ি টাকা দিবেন, এত তাড়াতাড়ি আমরা আপনাকে ঘরে ঢুকতে দেব। তুমি বিয়ে করে মজা টের পেয়েছো, আমি বাবা জীবনে বিয়ে করবো না। পড়াশোনা শেষ করে দেবদাস হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, তাও বিয়ের মতো প্যারা মাথায় নিব না কোনোদিন। এটা তো পুরো রাস্তায় ফকির করে ছাড়বে।
নাদিয়া তাসিনের কথায় ফোন কেটে বলল, আপনার কপালে মেয়ে থাকলে তো তারপর বিয়ে করবেন। যে মানুষ আপনি, বিয়ে শাদী জীবনে করতে পারবেন বলে তো মনে হয় না। হ্যাঁ সেটাই, শুধু আমাকে কেন বলছো? তোমার নিজের কপালেও বিয়ে নাই, চাশমিশকে আবার কে বিয়ে করবে? এটা কি হলো? আপনার ভাই কি করলো? এটা সব আপনার জন্য হয়েছে। এত কথা বলেন কেন আপনি? তাসিন হাসতে হাসতে বলল, একদম ঠিক হয়েছে। ঠিক হয়েছে না কি হয়েছে সেটা তো দেখা যাবে এখন। এর জরিমানা আপনার থেকে উসুল করব। আমাদের বাসায় একটা স্টোররুম আছে না, ওই রুমে গিয়ে আপনাকে বেঁধে রাখবো। ওমা, আমি তো ভয় পেয়ে গেলাম গো। রুমে বন্দি করে রাখলে আমার বউ তো আমাকে খুঁজবে। আর তুমি যা নিষ্ঠুর মেয়ে, তুমি তো তাকে বলবা না যে আমায় তুমি আটকে রেখেছো। আবার ফালতু বকবক বন্ধ করেন তো, আর এর জরিমানা দেন, না হলে আপনার আজকে নিস্তার নেই বলে দিলাম। দেখে নিব আমি আপনাকে। দেখেই নাও না, আমিও তোমার হাত থেকে এত সহজে নিস্তার পেতে চাই না। নাদিয়া বিরক্ত হলো, ভাগেন তো আমার সামনে থেকে। আপনার সাথে কথা বলাটাই বেকার, যান গিয়ে ঘুমান। ইস, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তুমি? তুমি না বলেছিলে আমাকে দেখে নিবে? আজকেই তো শেষ দিন না, দেখার দিন তো আছেই। যান এখন আমার সামনে থেকে। বাই দ্য ওয়ে, দেখার দিন বলতে কি বুঝাইলা? মানে আমায় বিয়ে শাদী করার প্ল্যান আছে নাকি? ধুর, সব কথার খালি উল্টা মিনিং বোঝেন কেন আপনি? আপনার মতো সব সময় আমি মাথায় জিলেপির প্যাচ নিয়ে ঘুরি না। সোজা কথা সোজাভাবে বুঝতেই চান না আপনি। তুমি বুঝিয়ে দিলেই তো বুঝি। আমি আপনার টিচার না যে আপনাকে বোঝাবো, তাও আবার এইসব উল্টা পাল্টা বিষয়। সরেন এখন সামনে থেকে, ঘুমোতে যাবো আমি। তাসিনের কথার উত্তরে অপেক্ষা না করে নাদিয়া ছটছট করে চলে গেল। তাসিন ওখানে দাঁড়িয়ে আপন মনে বলল, ভাগ্যে থাকলে এই ঝগড়ুটে চাশমিশকে জীবন সঙ্গী বানাবো, তারপর সব মুক্ত। ঝগড়া করতে গেলেও মুখে লাগাম রাখতে হবে না, যা খুশি তাই বলেই ম্যাডামের মেজাজ চড়া করা যাবে। কি অবশেষে অপেক্ষার অবসান ঘটলো তো? খুশি তুমি তো এবার? আহিবার কথা শুনে ইয়াস হাফ ছেড়ে নিঃশ্বাস নিয়ে বলল, এই অপেক্ষার অবসান ঘটাতে ঘটাতে অনেক সময় নিলে। কোথায় বেশি সময় নিলাম? থাক, আজকের দিন বাদ এইসব কথা। হ্যাঁ তাই ভালো। আগের কথা জীবন থেকে পুরোপুরিভাবে মুছে ফেলাই ভালো। এই যে আজ থেকে নতুন জীবন শুরু হলো, এটা নিয়ে পুরো উদ্যমের সামনে থেকে এগিয়ে যাব। অনেক কাল যাবৎ গন্তব্যহীন পথে চলেছি। আমারও যে একটা জীবন আছে, আমাকেও যে সাধারণ মানুষের মতো বাঁচতে হবে, এটা এক সময় ভুলে গিয়েছিলাম। আজ তোমরা বলা 3 কবুলের মাধ্যমে হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেলাম। তাহলে আমাদের এই গল্পটাকে নামহীন গল্প না রেখে একটা নাম দিয়ে দেই, হারিয়ে যাওয়া প্রাণ। কেমন হলো? একদম পারফেক্ট। আমি জানি যে একটা মানুষকে আমি অসম্ভব ভালোবাসি, কিন্তু সেই মানুষটিকে ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, একদমই দেখি না। ওই না দেখার সম্ভাবনার পর মানুষটিকে যদি হঠাৎ করেই পেয়ে যাই, তাহলে ফিলিংস কেমন হবে আমি তো এটা কখনোই বর্ণনা করতে পারবো না। অবর্ণাতীত তো অনেক কিছু থেকে যায়, সবকিছু বর্ণনা করে বোঝাতে হয় না। আমি জানি তুমি কতটা খুশি, এটা আবার তোমার আহিকে বলে বোঝাতে হবে? তোমার আহি কি নাদান বাচ্চা নাকি যে কিছু বোঝে না? সব বোঝে সে। হ্যাঁ, সে শুধুমাত্র আমার মনটাই বোঝে না, আমাকেই বোঝে না। সারা দুনিয়ার সব মানুষের মন বুঝে মুখস্থ করেছে সে। আহিবা হাসতে হাসতে বলল, পারফেক্টলি সাইড। তারপর বলো, শালিটা এত পাজি কেন আমার? আমার বোন যে, একটু পাজি তো হতেই হবে। তার বোনকে তার থেকে নিয়ে নিবা, তার বিনিময়ে একটু কষ্ট সহ্য করবা না? এত সস্তায় সস্তায় আমাকে ওর থেকে ছিনিয়ে নিতে দেবে ও? বাবারে বাবা, ধানি লঙ্কা। কেন, আবার কিছু করছে নাকি? থাক, বাদ দাও। আজ পালিয়ে এসেছি, কিন্তু কাল আর রক্ষে নেই। পালিয়ে না এলেই হতো। আমার বউয়ের কাছে এলাম, কত জনম তাকে চোখ ভরে দেখি না, চোখে যে বড্ড তৃষ্ণা। আর তৃষ্ণা রেখে লাভ কি? এবার তো নিবারণের সময় চলে এসেছে। একবার বলবে ভালোবাসি, সেই প্রথমবার বলেছিল ভালোবাসি, তারপর থেকে প্রেম শুরু। আজ আরেকবার বলো ভালোবাসি, এরপর থেকে নতুন জীবন শুরু করব। আহিবা মুচকি সেই ইয়াসের চোখে চোখ রাখলো, তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভালোবাসি, হ্যাঁ একটু বেশি ভালোবাসি। এতটাই ভালোবাসি যে আমি তো তোমার বুকে মাথা রাখতে চাই। ইয়াস আহিবার চিবুক ছুঁয়ে বলল, তোমার দেরি কি জন্য? বুকে মাথা রাখো, আমি একটু শান্তি পাই। আহিবা আর এক মুহূর্ত দেরি করলো না, আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে বলল, এভাবেই আমাকে ধরে রেখো, আর কোনোদিন ছেড়ে দিও না, কোনোদিন না। আমি একদম শেষ হয়ে যাব। ইয়াস আহিবার কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলল, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, ততদিন পর্যন্ত তুমি নিজে শেষ হয়ে যাওয়ার কথা বলবে না। আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে আগলে রাখবো।
নিজের জীবনের বিনিময় না, শুধুমাত্র নিজের মতো করে আমায় আগলে রেখো। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। কত ভালোবাসি তোমাকে, চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে। এমন স্বর্গসুখ পাবে না তো কেউ। ও, তুমি আমার চাঁদের মতো বউ। ইয়াসের কথার উত্তরে আহিবা কিছু বলল না, শুধুমাত্র মিষ্টি করে হাসলো। ইয়াস পুনরায় বলল, অনেক দিনের ইচ্ছা ছিল বউকে এই কথাটা বলার, ফাইনালি আজ সেই ইচ্ছেটি পূরণ হলো। এত খুশি তো আমি জীবনেও হই নাই। ইয়াস পুনরায় বলল, এখন দেখো আজকের চাঁদটা কত সুন্দর। আহিবা হালকা হেসে উত্তর দিল, তোমার চেয়ে সুন্দর নাই। বাহ, চাঁদের সাথে পুরুষ মানুষের তুলনা এই প্রথম শুনলাম, তাও আবার তোমার মুখ থেকে। কেন হয় না? আমার বরকে আমি চাঁদের সাথে তুলনা দিব না ফুলের সাথে তুলনা দিব, সেটা একমাত্র আমার ব্যাপার। জামাইটা তো তোমারই, তাই না? হ্যাঁ, এই মানুষটা আমার আর আমি তার। আর কি লাগে জীবনে বল? বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার, আর ভালো থাকার জন্য ভালোবাসার মানুষ। আমার দুটোই আছে, তবে কি আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ নই? ইয়াস আলতো হাতে আহিবাকে জড়িয়ে ধরে। বাচ্চাগুলো ঘরটা খুব সুন্দর করে সাজাইছে, তাই না? জাজফের কথা শুনে বিরক্ত নিয়ে তাকালো সারা, বলল, যেভাবে খুশি সেইভাবেই সাজাক, তাতে আমার কি? এমন করছো কেন? ভুল কি বললাম? মেজাজ কি বছরে 365 দিনই খারাপ থাকে? হ্যাঁ থাকে। বিয়ে করছো কেন? আজকের দিনেও এমন তর্কাতর্কি করতে হবে? বাদ দাও না এখন, এটা আমাদের সময়। এটা আমাদের সময় না, এটা ঘুমের সময়। মানে তুমি এখন ঘুমাবা? তোমার কি কিছুই বলার নেই? একদমই না, তোমাকে তো আমার কিছুই বলার নেই। চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো। সারা আর কথা বাড়লো না, কম্বল টেনে একপাশে চুপচাপ শুয়ে পড়লো। জারিফ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বউ যে এমন হয় এটা তার জানা ছিল না বোধহয়। মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, আজও বেগ প্রাণী তো, সোজা কথা বললে উল্টো বুঝে। সকাল সকাল আহিবা গাড়ি জমালো শ্বশুর বাড়ি। আজকে বৌভাতের অনুষ্ঠান আছে, যার কারণে ওই বাড়ির সবাইও এই বাড়িতে উপস্থিত। জেরিন আর নাদিয়া সমাবর্ষী, তাই তাদের ভাবটা বেশ ভালোই হয়েছে। দুজনে কথা বলতে বলতে একসময় জেরিন বলল, বিকালে ঘুরতে বের হবা? কোথায় যাব? বিকেলে বাড়ি ফিরে যাব তো। বললেই হলো বুঝি। তোমাকে বিকেলবেলা বাড়ি ফিরতে দিলে তো তারপর ফিরে যাবা। আজ এখানেই থাকতে হবে, আর শুধু আজ নয়, কয়েকদিন থাকবা। নাদিয়া হেসে বলল, আমার পড়াশোনা সব ব্লাটে উঠবে। পড়াশোনা নিয়ে আপাতত চিন্তা করো না। এই আনন্দ উল্লাসের মধ্যে এই বোরিং জিনিসের নাম নিচ্ছ কেন? আচ্ছা, আর নিব না। তো এখন বলো কোথায় ঘুরতে যাবা? কে আমাদের ঘুরতে নিয়ে যাবে? তাসিন ভাইয়া। ওহ, যাবনি যেখানে নিয়ে যায়। পদ্মা পার যাই চলো, প্রায় বছর খানেক হয়েছে ওইদিকে যাওয়া হয় না। আজকে তুমি, আমি, তাসিন ভাইয়া, ইয়াস ভাইয়া আর নতুন ভাবি মিলে ঘুরে আসি। আচ্ছা, তবে বিকেলে যাব। নাদিয়া চকিত নয়নে পাশের দিকে তাকালো, দেখলো তাসিনকে। তাকে উদ্দেশ্য করে এই কথাটা বলছে। লজ্জায় না অস্বস্তিতে চোখ মুখ লাল হয়ে এলো। আশেপাশে তাকালো যদি জেরিনকে দেখতে পাওয়া যায় এই আশায়, কিন্তু তাকে পাওয়া গেল না। বেশ বিরক্ত হলো নাদিয়া। জেরিনের জোরাজোরির কারণে শাড়িটা পরতে হয়েছে, অথচ সে শাড়ি সামলাতে পারে না। তাসিন এগিয়ে এসে বলল, তাসিনের কথায় নাদিয়া কথা বাড়লো না। আপাতত নিজেকে সামলে এখান থেকে যেতে হবে, যা বলার পরে বলে নেওয়া যাবে। তাসিনের থেকে বিদায় নিয়ে সোজা ঘরে চলে এলো। সকাল থেকে বাসায় অনেক মানুষজন ছিল। বৌভাত শেষে সব একে একে কমতে শুরু করলো। বিকেলবেলা বের হলো সবাই, যদিও আহিবা যেতে চায় নাই, তবুও জোর করে নিয়ে এলো জেরিন। বিয়ের পর তো এভাবে নতুন বউ টই টই করে ঘুরে বেড়ালে লোকে তো খারাপ বলবে। আহিবার এই কথার উত্তরে ইয়াস বলল, মানুষের কথা কি শুনতে বলেছে তোমায়? মানুষ খারাপ বললেই তুমি খারাপ হয়ে গেলে? বউ আমার আর মাথা ব্যথা মানুষের, তাই না? তবুও সমাজ বলে তো একটা কথা আছে। দেখা গেল আমার জন্য দুই এক কথা তোদেরকে শুনতে হচ্ছে। ইয়াস কিছু বলার আগেই মুনতাহা বললেন, এই তো আমার ছোট মেয়েটাকে দেখতো একবার, সারাদিন তৈরি করে ঘুরে, ঘরে তো পাওয়াই যায় না ওকে। আমার মেয়েকে যেহেতু কেউ কিছু বলে না, তোমাকেও বলবে না, আর বললেও ওসব কথা কখনো গায়ে লাগাবে না। একটা কথা সব সময় মনে রাখবে, আমি কিন্তু ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে আসি নাই, আমি আমার মেয়ে নিয়ে আসছি। তাই কখনো তোমার আর জেরিনের মধ্যে ভেদাভেদ রেখে কথা বলবে না। যাও, কোথায় যাবে যাও। নতুন বউরা ঘুরবে না তো কি, বউ পুরাতন হয়ে গেলে তারপর ঘুরবে। নাদিয়া আহিবাকে ফিস ফিস করে বলল,
দেখেছো তোমার শাশুড়ি মা কি জোস? এরকম শাশুড়ি বাংলার প্রতিটা ঘরে ঘরে দরকার। জোস তো হতেই হবে, আমার শাশুড়ি বলে কথা। 5 জন মিলেই বের হয়েছিল। একদম বিকেল থেকে প্রায় রাত পর্যন্ত ঘুরলো তারা। পদ্মা পাড়ে গিয়ে নৌকায় উঠলো, বুড়িগঙ্গা নদীর ওইখানে গেল হাওয়া খেতে। ওখানে গিয়ে হুট করে তাসিন বলল, ভাইয়া মনপুরা দ্বীপ যাবে? এখানে এসে হঠাৎ করে ওখানকার কথা মনে পড়লো। তাসিনের কথা শুনে জেরিন লাফিয়ে উঠে পড়ল, হ্যাঁ হ্যাঁ চলো যাই আমরা। আমি কখনো মনপুরা দ্বীপ দেখি নাই, অনেক মজা হবে। তাসিন জেরিনের মাথায় খোঁচা মেরে বলল, এমন ভাব করতেছিস মনে হয় এখনই চলে যাবি। সবুর কর, ভাইয়া কি বলে আগে শোন। ওদের কথা শুনে ইয়াস সিমটি খেয়ে বলল, আমার ছুটি ছাড়া কেমনে যাব? ওইখানে সবাই মিলে একদিনে তো আর চলে আসা যাবে না। ছুটির ব্যবস্থা কর ভাইয়া, এখন শীত লাগছে হালকা, এই সময় গেলেই ভালো হবে। আচ্ছা, আমি কাল পরশু কনফার্ম জানাবো। জেরিন অরুণয় বিনয় করে বলল, প্লিজ প্লিজ ভাইয়া, উত্তর যেন নেগেটিভ না হয়। আমি কখনো ওখানে যাইনি, এবার নিয়ে যেতেই হবে, না হলে কিন্তু তোমার বিয়েতে ভাঙড়ি নাচ নাচবো। তুই বোধহয় ভুলে গিয়েছিস আমার বিয়ে হয়ে গেছে, আমার বউ পাশেই দাঁড়িয়ে আছে। জেরিন দাঁত দিয়ে জিভ কেটে বলল, ওপস সরি, ভুলে গিয়েছিলাম, কিন্তু যত যাই হোক নিয়ে যেতেই হবে আমাকে। ওরা নিজেদের মতো করে গল্প করছিল। ওই সময় তাসিন নাদিয়াকে বলল, তুমি সাঁতার কাটতে পারো? নাদিয়া 2 পাশে মাথা ঝাঁকিয়ে না উত্তর দিল। তাসিন বলল, তাহলে এই বুড়িগঙ্গা নদীতে তোমায় ভাসিয়ে দে, কি বলো? নাদিয়া ব্রিজের উপর দাঁড়িয়েছিল। তাসিনের কথা শোনা মাত্র এক দৌড়ে রাস্তার সাইডে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, ঠান্ডা মাথায় মানুষ মারার প্ল্যান করছেন? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি বলেন তো? পাকা ধানে না, আমার মনের মধ্যে মই দিয়েছ। মানে কি? কিছু না পেতনি, আমার কথা তোমার মোটা মাথায় কোনোদিন ঢুকবে বলে মনে হয় না। কি বললেন? যেটা বলেছি সেটা তো কান দিয়ে শুনেছই। আমার কি মনে হয় জানো? আপনার মনের জানা অজানা রহস্য জেনে আমি কি করব? আমার লাভ আছে? কোনো লাভ নেই। আর আপনি আমায় পেতনি পেতনি কেন করেন? আমাকে দেখতে কি পেতনির মতো? অবশ্যই, তোমাকে দেখলে তো মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হার্টবিট বন্ধ হয়ে আসে, বুক ধরফর করে। এত কিছুর পরেও তোমাকে পেতনি বলবো না তো কি রাজকুমারী বলবো? বেশি বেশি সব সময়। আপনি আর একদম কোনো কথা বলবেন না আমার সাথে। আপনি আর আপনার বিড়াল দুটোই একই লেভেলের। তাসিন শার্টের কলার নাচিয়ে বলল, দেখতে হবে না কার প্রেমে পড়েছি। বাড়ি ফিরে এসে তাসিন নিজের মতো করে ঘরে চলে গেল। রাত হয়ে গেছে, সবাই নিজেদের কাজে ব্যস্ত। নাদিয়া আর জেরিন ছাদে গিয়ে গল্প করছিল। তাসিন আর তার বিড়ালকে নিয়ে হাওয়া খেতে ছাদে গিয়ে দেখলো দুজনকে। পেছন থেকে বলল, 2 পেতনি এত রাতে ছাদে কি করে? তাসিনের কথা শুনে জেরিন ওর দিকে তাকিয়ে বলল, পেতনির যা কাজ তাই করতেছে। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার আর তোমার বিড়ালের ঘাড় মটকাবো, বুঝতে পেরেছো ভাইয়া? তোদের দুটোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই, তারপর বুঝবি মজা, পেতনি কোথাকার। জেরিন তাসিনের দিকে ইশারা করে বলল, তোমার হাতে ওটা কি? ডায়েরি। ওহ, তুমি আবার ডায়েরি লিখো নাকি ভাইয়া? আমি একবার বড় ভাইয়ার একটা ডায়েরি নিয়েছিলাম, আমাকে ঠাস করে থাপ্পড় মেরেছিল। ওইটাতে সম্ভবত ওহিয়াপুকে নিয়ে কিছু লেখা ছিল। তা ভাইয়া তুমি কাকে নিয়ে রচনা লিখছো? আছে একজন। বাবা গো, তোমারও কেউ না কেউ আছে, শুধুমাত্র আমারই নাই। ভাইয়া বলো না কে সে? আম্মুকে বলবো না, প্রমিস। তাসিন কিছু বলার আগে নাদিয়া বলল, নীলাঞ্জনা। নিশ্চয়ই উনি ওনার নীলাঞ্জনাকে নিয়ে ইতিহাস রচনা করে রেখেছেন। জেরিন ঠোঁট উল্টিয়ে বলল, সব বড় লোকের ব্যাপার, আমি নাই এসবের মধ্যে। তাসিন যতক্ষণ পর্যন্ত ছাদে ছিল, নাদিয়া ততক্ষণ পর্যন্ত ওর হাতে ডায়েরির দিকেই তাকিয়েছিল। অতঃপর মনে মনে বলল, আজকের মিশন ডায়েরি। রাতে ঘুমানোর আগে নাদিয়া তাসিনের ঘরে উকি দিল। তাসিন তখন ঘরে ছিল না। সেই সুযোগে নাদিয়া ঘরের মধ্যে ঢুকে পড়ল। সারা ঘরে চোখ বুলালো। তাসিনকে যতটা অপদার্থ মনে করেছিল ততটা না, গোছানো আছে বেশ। টেবিলের উপর ডায়েরিটা দেখতে পেল নাদিয়া। ওইদিকে এগোতেই পেছন থেকে কারো গলা কাকারির আওয়াজ পাওয়া গেল। নাদিয়া চমকে পেছনে তাকিয়ে দেখলো তাসিনকে। তাসিন ওকে এখানে দেখে বেশ অবাক হলো। বলল, তুমি এখানে আমার ঘরে? এই ব্যাপার কি বলো তো? নাদিয়া চারপাশে তাকিয়ে বলল, এটা আপনার ঘর? হুম। ও সরি, ভুল করে ঢুকে পড়েছি। আমি তো আসলে আপুর কাছে যেতে চাইছিলাম, চিনতে পারিনি তো, সরি। নাদিয়া পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তাসিন ব্যাপারটাকে পাত্তাই দিল না বিশেষভাবে। কিন্তু রাতে সবাই ঘুমানোর পর নাদিয়া আবার এলো। তাসিনের ডায়েরিটার প্রতি তার অসম্ভব কৌতূহল। সে আসলে দেখতে চায় কি লেখা আছে তার নীলাঞ্জনাকে নিয়ে।
রাতের বেলা জেরিন ঘুমিয়ে যাওয়ার পর সে আবার গেল। তাসিন তখনও জেগেছিল, কিন্তু ওর ঘরের লাইট অফ ছিল। নাদিয়া পরিকল্পনা অনুযায়ী চোরের মতো টুপটাপ করে গেল আর টেবিলে থাকা ডায়েরিটা উঠিয়ে নিল। বাইরে বের হয়ে আসতে নেবে ঠিক তখনই তাসিন পেছন থেকে বলল, দুইবারে কি মিস্টেক হলো নাকি? তাসিনের কথাটা কর্ণকুঠে পৌঁছাতেই নাদিয়া হাতের ডায়েরিটা ওনার নিচে লুকিয়ে ফেলল। ভয়ে ভয়ে তাকালো পেছনের দিকে। তাসিন সামনে এসে আলো জ্বালিয়ে দিয়ে নাদিয়াকে জিজ্ঞেস করলো, এবারও বোধহয় ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছো, তাই না? নাদিয়া ফটাফট মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, অন্ধকার তো, তাই ভুলভাল দিক হারিয়ে কোন দিকে যে চলে আসছি খেয়াল করিনি। রাতে কি বিড়ালের মতো খাবার চুরি করতে উঠছিলা? আরে কি যে বলেন না আপনি, ঘরে ঘুম আসছিল না, তাই উঠে হাঁটাহাঁটি করছিলাম। প্রসন্ন হেসে জবাব দিল নাদিয়া, ভূতে ধরছিল মনে হয় তোমাকে, তাই আর জায়গা পাও নাই, আমার ঘরেই চলে আসতে হলো। অন্ধকার তো, তাই দেখতে পাইনি। চশমা বোধহয় আরেকটা লাগবে। জি, হলে মন্দ হয় না, আপনি বরং আরেকটা কিনে দিন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা থাকেন, আমি যাই। আপনার সাথে আবার আমাকে দেখে ফেলে লোকে কি ভাববে বলেন তো। আসি, থাকেন। যাও যাও, ভুল করে শুধুমাত্র আমার ঘরে ঢুকে যাও, মনের মধ্যে ঢুকে যেতে পারো না? তাসিনের শেষ কথাটা শুনলো না নাদিয়া। তড়িঘড়ি করে সামনের দিকে ছুটলো। তাসিন ডায়েরিটা দেখলে কি মনে করতো? নির্ঘাত কপালে দুঃখ ছিল। নাদিয়া চলে যাওয়ার পর তাসিন আপন মনে বলল, চশমিশ কি কোনো প্ল্যান করেছে নাকি? দুইবার একই রকম ভুল কিভাবে? আর এমন তো না যে ও এইবারে কিছুই চেনে না, সবই তো হাতের তালুর মতো মুখস্থ। তাহলে একটু আগে দেখলাম উকি ঝুঁকি মারতে, এখন দেখলাম পালিয়ে যেতে। ব্যাপার কি? কিছুই তো মাথায় ঢুকতেছে না। ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে এবার। কাল সকাল হোক, তারপর দেখা যাবে। নাদিয়ার ঘরে এসে নিজের কাপড় চোপড়ের ব্যাগের মধ্যেই ডায়েরিটা লুকিয়ে রাখলো। এখন না, কোনো এক সময় করে পড়ে নিতে হবে। দেখতে হবে কি কি লেখা আছে এখানে। কেন এত ভালোবাসে সে তার নীলাঞ্জনাকে? সকালবেলা নাস্তার পর নাদিয়া আর জেরিন বিয়ের ছবিগুলো দেখছিল। জেরিন বলল, ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না, বাইরে যেতে ইচ্ছে করছে। তুমি তো সারাদিনই বাইরে বাইরে থাকো। দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। এই ধরো তোমার সুইজারল্যান্ড, আমেরিকা অথবা ইন্ডিয়া। যাও যাও, তাড়াতাড়ি একটা বিয়ে করে বরের সাথে গিয়ে ঘুরে আসো। তুমি বিয়ে করো, তোমার বরটাকে সপ্তাহখানেকের জন্য ধার দাও, ঘুরে এলেই ফেরত দিয়ে দেব। আমার বর খুঁজে পেলে নিয়ে যাও, কোনো আপত্তি নেই আমার। কেন, কেউ নাই? প্রেম করো না? আজ পর্যন্ত একটাও করি নাই, করার ইচ্ছেও নেই। কাউকে ভালো লাগে না, তবে একজনকে ভালো লাগে, তার আবার অন্য আরেকজনকে ভালো লাগে। আমিও কখনো প্রেম করি নাই। পাঁচে জীবন আমাদের, কলেজে উঠেছি, বড় হয়েছি, এখন দুই একটা প্রেম করা দরকার, তাই না বলো? দুই একটা একসাথে সামলাবা কি করে? মানুষ তো একটাই পারে না। ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছের কি ছিঁড়ি, ধুর। প্রেম করলে একটাই করবা, কাউকে ভালোবাসলে শুধু তাকেই ভালোবাসবে, একজনেই সন্তুষ্ট থাকতে হবে, বুঝলা? ওই একজনটাই তো নাই জীবনে, ওদাই ভ্যাটকাইতে ভ্যাটকাইতে ভোং ভাং করতে করতে জীবন শেষ। এখন কেউ নেই, কিন্তু দেখো সময় হলে ঠিক সঠিক মানুষটা জীবনে চলে আসবে। হ্যাঁ, দেরিতে আসে আসুক, সমস্যা নেই, কিন্তু ভালো মানুষটাই আসুক। অযথা কাউকে ভালোবেসে বিশ্বাস নষ্ট করার কোনো মানেই হয় না। বিশ্বাস নষ্ট করে যে মানুষ, তাদের সাথে যেন আমাদের দেখা না হয়। হ্যাঁ, কখনোই যেন এমন মানুষের নজরে না পড়ে যাই। আচ্ছা, তোমার কি কোনো ভালো লাগার মানুষ আছে? জেন বেশ কিছুক্ষণ ভেবে বলল, না, তেমন কাউকে মনে পড়ছে না। ভালো লাগার অথবা ভালোবাসার কেউ নেই, এমনকি কারো উপর ক্রাশও খাই না। আমার জীবনটা একটা আস্ত নিরামিষ। ক্রাশ খাওয়া মানে হলো বাস খাওয়া, আর আমরা এইসবের থেকে বহু গজ দূরে। একদম। এমন সময় আহিবা এলো। দুজনকে গল্প করতে দেখিয়ে বলল, কি ব্যাপার, এখানে কিসের বাস খাওয়ার প্ল্যানিং চলছে? জেরিন হেসে বলল, ক্রাশ নামক বাস? আচ্ছা আপু, মানে ভাবি, তুমি কখনো কারোর উপর ক্রাশ খাইছো? হ্যাঁ, খাইছিলাম তো, সে বহুকাল আগে তোমার ভাইয়ার ওপর। তারপর আর কারো ওপর খাওয়া হয়নি। আর অনেক ছোটকালে একজনের ওপর ক্রাশ খাইছিলাম। ভাইয়া কি তাহলে তোমার প্রথম প্রেম? প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম ভালো লাগা, প্রথম অপ্রিয় অতীত, সবই। এখন কি তবে সে প্রিয় বর্তমান আর ভবিষ্যৎ? অবশ্যই হ্যাঁ। অপ্রিয় অতীতের ক্ষতটা ভালোবাসা দিয়ে পূরণ করেছে সে। অতীতকে পেছনে ফেলে বর্তমান আর ভবিষ্যৎকে নিয়ে কল্পনা করতে শিখিয়েছে। এইটুকু উপলব্ধি করিয়েছে, থাক না অতীত, আমার কাজ, আমি ভালোবাসবই। বাবা গো, কি ভালোবাসা! আহিবা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন, ভালোবাসাটা কি মারাত্মক কোনো অন্যায়? তোমার ভাইকে ভালোবাসা যাবে না? মাঝে মাঝে খুব করে দু একটা নিয়ম ভেঙে ফেলতে হয়, এতে ক্ষতি নয় বরং লাভ হয়।
বলে আহিবা উঠে গেল। যাওয়ার আগে শুধু বলল, গল্প কর তোরা নিজেদের মতো, আমি আসছি, কাজ আছে। নাদিয়া খেয়াল করলো পায়ে কি যেন একটা বিড়বিড় করছে। উবু হয়ে দেখলো বিড়ালটাকে। এবার আর ভয় পেল না, আস্তে করে কোলে তুলে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত পাজি কেন তুই? শুশুরি দিচ্ছিস কেন? উত্তরে বিড়ালটা মেও মেও শব্দ করলো। নাদিয়া আবার বলল, তোর নামটা আমার একদম পছন্দ হয়নি। কি পচা একটা নাম রেখেছে, মাইলো। এটা কোনো নাম হলো নাকি? আজ থেকে আমি তোর নাম দিলাম তুলতুল। জিন পাশ থেকে বলল, ভাইয়াকে বলতে হবে আকিকা করার কথা। তুমি যে নাম পাল্টে দিছো, শুনলেই ভাইয়া ছ্যাদ করে উঠবে। তার প্রিয় বিড়ালের সাথে সে কখনোই কম্প্রোমাইজ করে না। ভাই না ছাই, কি সুন্দর একটা বিড়াল নাম রেখে দিয়েছে বিদেশি স্টাইলে। তুলতুল নামটা কি খারাপ নাকি? পাশের রুম থেকে আওয়াজ ভেসে এলো, এই তুলতুল নামটা কিন্তু খারাপ না, কিন্তু যে আমার মাইলোর নাম নিয়ে উল্টাপাল্টা কাজ করছে সেই মানুষটা খারাপ। নাম নিতে না নিতেই হাজির। আপনাকে কে বলে আমার কথার মাঝখানে নাক গলাতে? আমার দেয়া নাম পছন্দ না হলে আপনি আপনার নামে রাখবেন। আমার কথার মাঝখানে এত কথা কেন বলেন আপনি? কারণ আমি কথা বলতে ভালোবাসি, তাই এত কথা বলি। তোমার সমস্যা কি তাতে? তুমি নিজেও তো সারাদিনে কম বকবক করো না। চুপ করেন এবার। আপনার বিড়াল নিয়ে যান তো আপনি। আপনার সাথে কথা বলতে গেলেই আমার ঝগড়া লাগে, তাই কথা না বলাটাই মঙ্গল। অফকোর্স চাশমিশরা বরাবরই ঝগড়ুটে হয়। উদাহরণস্বরূপ আমাদের মিস নাদিয়া। বলেই তাসিন মাইলোকে কোলে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। নাদিয়া দাঁত কিরমির করে বলল, জিবার আগায় সব সময় একটা করে কথা রেডি থাকে। মেয়ে মানুষের থেকেও ঝগড়ায় আরো এক ধাপ এগিয়ে এই লোকটা। রাত 12টা বেজে পার হয়েছে বেশ কিছুক্ষণ আগে। মোটামুটি সবাই যে যা নিজেদের রুমে ঘুমিয়ে পড়েছে। এমনি দিন ঘুমাতে 1-1:30 বাজে। যেহেতু শীতকাল তাই সবাই 12টার মধ্যে শুয়ে পড়ে। জেইন ঘুমিয়ে যাওয়ার পর নাদিয়া চুপি চুপি ডায়েরিটা ব্যাগ থেকে বের করলো। দরজা ভিজিয়ে কম্বল মুড়ি দিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিল। প্রথম পৃষ্ঠা উল্টাতেই বড় বড় অক্ষরে লেখা দেখতে পেল, শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও যা আমার মধ্যে এক বিন্দুও নেই। নাদিয়া ঠোঁট উল্টালো, কথার আগামাথা কিছুই বুঝলো না। পরে পৃষ্ঠা উল্টালো, জীবনে যতদিন বাঁচবো ততদিন শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব। তুমি চাও অথবা না চাও। তার ঠিক 2 কলম নিচে লেখা, সেঞ্চুরিতে কি আমি তোমাকে পেতে পারি? সম্ভাবনা আছে কি কোনো? নাদিয়া চুপচাপ পরে পৃষ্ঠা উল্টালো। বেশি ভালোবাসলে নাকি মানুষ হারিয়ে যায়, কথাটা বোধহয় তিতা সত্য। তাই তো আমি তোমাকে বেশি ভালোবাসি না। যতটুকু ভালোবাসা প্রয়োজন, যতটুকু ভালোবাসলেই আমি ভালো থাকতে পারবো, ঠিক ততটুকুই ভালোবাসি। আমি বিশ্বাস করি একদিন না একদিন তুমি আমার হবেই। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার ভীষণ ভুলে যাওয়ার অসুখ হোক, বাঁচতে ইচ্ছে করে না, দুনিয়া অসহ্য লাগে। তুমি আমার না বলা অনুভূতিগুলো বুঝতে কেন পারো না? সবকিছু কি ভাষায় বলে প্রকাশ করতে হবে? আমার খুব করে ভুলে যাওয়ার অসুখ হলে কি তুমি খুশি হবে? তুমি আমার হইও, আমার তোমাকেই লাগবে। আমার একটু বুঝো, বিশ্বাস করো। আমার একটু বুঝতে পারলে আমার পৃথিবী তোমায় উৎসর্গ করে দিব। তোমারে আমি মেলা ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। আমি তোমার ব্যাপারে আর এতটা অস্থির হব না। আমি জানি নীলাঞ্জনা, টান থাকলে তুমি নিজেই আমার কাছে ফিরে আসবে। তোমার পাইয়া গেলে বেঁচে থাকার আনন্দটা দ্বিগুণে পরিণত হইতো। না পাওয়ার এই দুনিয়ায় তোমাকে পেয়ে একদিন জিতে যাব ইনশাল্লাহ। তোমার যতটা চাই তার চেয়েও বেশি চাই তুমি যাতে অন্য কারো না হও। মানুষটাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এটুকু পরে নাদিয়া ডায়েরিটা বন্ধ করে রাখলো। কম্বলের মধ্যে থেকে মাথা উঠিয়ে বড় করে একটা শ্বাস নিল, সাথে খুবই অভিমানে গাল ফুলালো বটে। এত এত ইতিহাস শুধুমাত্র ওই মেয়েটাকে নিয়ে। ডায়েরিটা পড়ার সময় তাকে খুব দেখতে ইচ্ছে করছিল নাদিয়ার, কিন্তু দেখার সুযোগ তো নাই। ডায়েরি লেখাগুলো পড়ার পর কেমন জানি কষ্ট হচ্ছে। সেও তো তাসিনের উপর খানিকটা দুর্বল হয়ে পড়েছে। তাসিন কি এটা একদমই বুঝতে পারে না, নাকি বোঝে কিন্তু পাত্তা দেয় না? কোনটা? নাদিয়া ডায়েরিটা আর পড়লো না, উঠে গিয়ে নিজের ব্যাগে রেখে দিল। তাসিনকে এসে এটা ফেরত দেবে না, বাসায় ফিরে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলবে, নয়তো ডায়েরির পৃষ্ঠাগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেবে। তবু এটা তাসিনের হাতে সে দিবে না। নীলাঞ্জনা, মেয়েটার প্রতি কি এত ভালোবাসা সহ্য হয় নাদিয়ার? নিজ মনেই বলল, না, হিংসে করে লাভ নেই। যার জিনিস তাকে ফেরত দিয়ে দিব। দরকার নেই আমার জোর করে পাওয়া ভালোবাসা। যে যাকে ভালোবাসে সে তাকে নিয়েই সুখী হোক। কিন্তু নাদিয়ার এই সৎ ভাবনা বেশিক্ষণ রইল না। পুনরায় বিড়বিড় করে বলল, না থাক, এবার আমি ইন্ডিয়ান সিরিয়ালের ভিলেন হব। দেখি ওই মার্কা মারা নীলাঞ্জনা তাসিনের জীবনে কি করে আসে। আমি যাকে ভালোবাসি তার দিকে নজর দেয়, তাই না? পৃথিবী থেকে ছেলে মানুষের অভাব পড়েছিল নাকি আজও? জীবনে কোনোদিন কাউকে ভালোবাসলাম না, যেই না একজনকে ভালোবাসলাম অমনি আসছে ভাগ বসাতে। দিচ্ছি আমি আমার জিনিসের ভাগ। দাঁড়াও মিস নীলাঞ্জনা,
আর মিস্টার তাসিন তোমাকেও এমন টাইট দেব না, নীলাঞ্জনার নাম ভুলে থাকবে একদম। ভালোবাসো তাই না? দাঁড়াও, ভালো করে ভালোবাসাচ্ছি আমি তোমায়। এটুকু বলে নাদিয়া সাপের মতো ফুসফুস করে নিঃশ্বাস নিল। বেশ কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়লো, কিন্তু ঘুম আসতেছে না আজকে। কারণটা অজানা নয়, তবে ভিত্তিহীন। এই রাতে এই সেই করতে করতে আর ঘুম হলো না, কিন্তু ঘুম ধরলো ফজরের দিকে। নাদিয়া তখনও ঘুমালো না। জেরিনকে ডাকলো নামাজ পড়তে। দুজনে নামাজ পড়ে আর ঘুমালো না। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ছাদে গেল। ছাদে গিয়ে তাসিনকে দেখতে পেল, শীতে হু হু করে কাঁপতেছে। জেরিন তাসিনকে দেখে বলল, বাবারে বাবা, সূর্য কি আজকে দক্ষিণ দিকে উঠেছে নাকি? ভাইয়া এত সকালে ঘুম থেকে উঠেছে, পুরাই অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য। ব্যাপারটা এখনো বুঝলাম না। ভাই কি আমার সত্যিই প্রেমে পড়েছে? পেছনে কারো কথার আওয়াজে ঘুরে তাকালো তাসিন। দেখলো শীতে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা দুই পেঙ্গুইনকে। অবাক হলো এই সময় ওদের দেখে। একবার হাত ঘড়ির দিকে তাকালো, দেখলো 5:30 বেজে পার হয়েছে কিছুক্ষণ আগে। বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, তোমরা দুজন এই সময় এখানে? উত্তর দিল নাদিয়া। বলল, কোন গিনিস বুকে লেখা আছে এই সময় আমাদের এইখানে থাকা যাবে না? এই তো, এই মেয়ের সবসময় উল্টা কথা। একদম মনের মধ্যে আর কথার মধ্যে জিলাপির প্যাচ। সোজা কথা বলেছি, সেটাকেও ঘুরিয়ে পেঁচিয়ে মঙ্গল গ্রহে নিয়ে যাচ্ছে। প্রাচীনকালে আমি মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলাম, তাই এখন এই পৃথিবীর মানুষের সোজা কথা সোজাভাবে বুঝিই না। মনের মধ্যে 110টা ছেলে আর জিলাপির প্যাচ নিয়ে ঘুরলে সোজা কথা বুঝবে কিভাবে? নাদিয়া তৎক্ষণাৎ কিছু বলতে যাবে, তখন জেরিন বাধা দিয়ে বলল, থামো দুইজন, তোমরা দেখি টম অ্যান্ড জেরির মতো সারাদিন ঝগড়া করতেই থাকো। যখনই দুজনকে একসাথে দেখি তখনই কিছু না কিছু নিয়ে ঝগড়া। একটু সাধারণভাবে কি থাকতে পারো না? বিরোধী দলীয় এক একজন, বিএনপি আর আওয়ামী লীগ, মির্জাফর আর নবাব সিরাজউদ্দৌলা, আর্জেন্টিনা আর ব্রাজিল। সোজা বাংলা ভাষায় বেয়ান সাহেব আর বেআইন সাহেবা। হইছে, থাম, তোকে এত ব্যাখ্যা দিতে হবে না। এই মেয়ে প্রথম থেকে এরকম ঝগড়াটে। প্রথম যেদিন ওর সাথে দেখা হয়েছিল সেদিনও পায়ে পা দিয়ে ঝগড়া করছিল। মানে ওই যে মেয়ে মানুষের স্বভাব আছে না, ওই রকম আর কি। আপনার কথা যদি কাল আন্টিকে আর ইয়াস ভাইকে আমি না বলছি, তো আমার নাম নাদিয়া বাদ দিয়ে চাশমিশ রেখে দিব। সমস্যা নেই, এবার তোমার আকিকাটা আমি দিয়ে দিব, নিশ্চিন্তে থাকতে পারো। নাদিয়া জেরিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা জেরিন, সকাল সকাল কি আমরা এখানে ঝগড়া করতে আসছি? এলাম সকালে ঠান্ডা হাওয়া গায়ে মাখতে, তার হলো কই? সবকিছুতে বাধা তো উপস্থিত আছেই। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। কথাটা কর্ণ করে পৌঁছাতেই তাসিন হেসে ফেলল। তাসিনের হাসির আওয়াজে নাদিয়ার ওই কথাটা মনে পড়ে গেল, যেটা তাসিন তার নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে ডায়েরিতে লিখেছিল। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার ভীষণ করে ভুলে যাওয়ার অসুখ হোক। বাঁচতে ইচ্ছে করে না, দুনিয়া অসহ্য লাগে। তুমি আমার না বলা অনুভূতিগুলো কেন বুঝতে পারো না? সবকিছু কি ভাষায় বলে প্রকাশ করতে হবে? আমার খুব করে ভুলে যাওয়ার অসুখ হলে কি তুমি খুশি হবে? নাদিয়া মনে মনে বলল, যে মানুষটা এত সুন্দর করে হাসে, তার যদি কখনো ভুলে যাওয়ার অসুখ হয়, সে কি কখনো এত সুন্দর করে হাসবে? না, এইসব আমার জন্য বোধহয় অতিরিক্ত হয়ে যাচ্ছে। চলে যেতে হবে আমাকে এখান থেকে, যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। আর কোনো কথা বাড়ালো না নাদিয়া। জেনকে নিয়ে নিচে নেমে গেল। ঘরে গিয়ে ঘুমে আর চোখ খুলে রাখতে পারলো না, চুপচাপ শুয়ে পড়লো। সেই ঘুম ভাঙলো বেলা 12টা নাগাদ। ঘুম ভাঙতে আহিবার কাছে গিয়ে বলল, আপু, আমি আজকে বাসায় যাব, আর ভালো লাগছে না এখানে। আহিবা অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আজকেই চলে যাবি নাকি? কই, আগে তো কিছু জানাসনি আমায়। আগে ঢাকঢোল পিটিয়ে জানানোর কি আছে বলো তো? আমার ভালো লাগছে না, তাই বাড়ি ফিরে যাব আমি এখন। কাল যা, মা তো আজকে বাসায় নাই, মামা বাড়ি গেছে। মা আসুক, আগামীকাল তাকে বলে তারপর যাস। আমি আজকেই চলে যাব, আন্টি এলে তারপরে এসে আর একদিন তার সাথে দেখা করে যাব। এত জোরে চলে যাওয়া যে? এমনি। আচ্ছা ঠিক আছে, বিকেলবেলা তাসিন গিয়ে তোকে দিয়ে আসবে। লাগবে না, আমি একাই যেতে পারবো, যথেষ্ট বড় হয়েছি। আর বিকেলের অপেক্ষা করতে হবে না, এক্ষুনি চলে যাব। তোর কি কিছু হয়েছে এখানে? এরকম পাগলামি কেন করতেছিস? এই ভর দুপুরে যাওয়ার একটা সময় হলো, যেতে চেয়েছিস, অনুমতি দিয়েছি, তাই বলে এরকম পাগলামি কেন করতেছিস? কোনো সমস্যা কি? না, কোনো সমস্যা নেই, এমনিতেই আমার ভালো লাগছে না। আর আব্বু আম্মুর কাছে যাব আমি। আচ্ছা যাবি তো, তবে যেখানেই যাস বিকেলে যাবি। নাদিয়া আর কথা বাড়লো না। আহিবার কথা সায় দিল, কথা বাড়লেই উল্টো কৈফত দিতে হতো। সেদিন বিকেলবেলা নাদিয়া চলে গেল। আহিবা তাসিনকে বলেছিল দিয়ে আসতে, কিন্তু নাদিয়া সেটা শুনে নাই। একা একাই বাড়ি ফিরে গিয়েছিল, সাথে করে তাসিনের ডায়েরিটাও নিয়ে গেছে। ডায়েরির ভিতরে পুরো লেখা পড়বে না সে, কিন্তু মনে মনে ডায়েরিটাকে পুড়িয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করেছে। এরপর কেটে গেল 2 দিন।
এই 2 দিনে নাদিয়া কলেজে গিয়েছে, কিন্তু তাহসিনের মুখোমুখি হয় নাই। যতটা সম্ভব এড়িয়ে চলেছে তাকে। আর তাহসিনের ডায়েরিটা, সেটা নাদিয়া অনেকবার ছিঁড়ে ফেলতে চেয়েও পারে নাই। আবার ডায়েরির ভেতরকার লেখাগুলো পড়ার সাহসও পায়নি। পড়ার ইচ্ছে আছে, কিন্তু নীলাঞ্জনা সম্পর্কে কোনো কথা শোনার ইচ্ছে তার নাই। তাহসিনদের বাসা থেকে আসার পর ভালো লাগছে না এখানে। দ্রুত তাহসিনের উপর রাগ করে এবং নিজের সাথে জেদ দেখিয়ে সে এসেছে। ক্ষণে ক্ষণে নিজেকে প্রশ্ন করে, এত রাগ জেদ দেখিয়ে লাভ কি হলো? সেদিন রাতের বেলা টিভি দেখছিল নাদিয়া। এমন সময় হঠাৎ করেই কলিং বেল বেজে উঠলো। আলসি মেয়ে দরজা খুলতে গেল নাদিয়া। দরজা খুলেই চক্ষু চরক গাছ। তাহসিন স্বপ্ন না সত্যি তা বুঝতে পারলো না তৎক্ষণাৎ। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর তাহসিন বলল, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? তড়িঘড়ি করে নাদিয়ার দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। বলল, সরি, আসেন ভেতরে। তাহসিন ভেতরে ঢুকে বলল, আন্টি বাসায় নাই? আছে তো, আপনি হঠাৎ এখানে এই সময়, কি ব্যাপার? আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, যখন ইচ্ছা হয় তখন আসবো। তোমায় বলতে হবে? না, তা কেন? আমি তো শুধুমাত্র জিজ্ঞেস করলাম। আচ্ছা বসেন, আপনি আম্মুকে ডাক দিই। শাহানা হক কিছুক্ষণ যাবত তাহসিনের সাথে কথা বলে। নাদিয়াকে বললেন, তুই ছেলেটাকে সৌজন্যমূলক একটু চা বানিয়ে দিতে পারিসনি? আমি পারি না এত কিছু। সামান্য সামাজিকতা নেই তোর মধ্যে? না, নাই, একেবারেই নাই। যা, ফাজিল মেয়ে। তাহসিন জানালো 2 দিন পর তাদের ওখানে পিকনিক, তাই ইয়াস নাদিয়াকে নিতে পাঠিয়েছে তাকে। সে নাদিয়াকে নিতে এসেছে। সেই রাতে তাহসিনকে আর ছাড়লেন না শাহানা হক। বললেন আজকে রাতটা থেকে কাল বিকেলে চলে যাবে। তাহসিন আর বারণ করলো না, থেকে গেল। রাতে খাওয়ার সময় অনুপস্থিত দেখা গেল নাদিয়াকে। শাহানা তাকে ডাক দিয়ে বলল, তোকে কি আলাদাভাবে ইনভাইট কার্ড পাঠিয়ে খাবার টেবিলে নিয়ে আসতে হবে? না, আমি খাবো না। কেন খাবি না? অনশন করছিস তুই? সকাল থেকেই তো না খেয়ে আছিস। সাশ্রয় করছি আমি, সাশ্রয়। না খেয়ে কার সাশ্রয় করছিস তুই? আমার হবু বরের। তুমি আমায় কথায় কথায় বলো না রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। তবে দেখা গেল রিক্সাওয়ালার ঘরে থাকতে গেলে হয়তো আমায় না খেয়েও থাকতে হতে পারে, তাই আগে থেকে অভ্যাস করে রাখছি। এমনও তো হতে পারে একদিন খেয়ে 3 দিন না খেয়ে থাকা লাগলো। পরে ঝামেলায় পড়ার থেকে এখন থেকে বরং অভ্যাস করে নেওয়াটা ভালো না, বলো? নাদিয়ার কথা শুনে তাহসিন নাক মুখ কুঁচকে মনে মনে বলল, তার মানে আজ থেকে আমার পড়াশোনা সব বাদ, আর দরকার নেই পড়াশোনার। আজ থেকে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়বো, এরপর থেকে রিক্সা চালাবো। নাদিয়ার কথা শুনে শাহানা বেশ বিরক্ত বোধ করলেন। ভ্রু কুঁচকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোর ফালতু কথাবার্তা শেষ হলে তাড়াতাড়ি খেতে আয়। কবে যে একটু বড় হবি, কবে যে ভালো মন্দ জ্ঞান হবে তোর আল্লাহ ভালো জানে। গজগজ করতে করতে তিনি চলে গেলেন। নাদিয়া চেঁচিয়ে বলল, দরকার নাই আমার ভালো মন্দ জ্ঞানের। কই তোমার রিক্সাওয়ালা জামাই, ডাকো না তাকে, চলে যাবো আমি তার সাথে, থাকবো না আর আমি তোমাদের কাছে। আর একটা কথা বললে থাপ্পড় খাবি তুই। শাহানার কথা শুনে চুপ করে গেল নাদিয়া। বাসায় তাহসিন আছে, তার সামনে একটা থাপ্পড় মারলি মান সম্মান শেষ। তার চেয়ে এখন চুপচাপ থাকাই শ্রেয়। সে রাতে আবার দ্বিতীয়বারের মতো নাদিয়া তাহসিনের ডায়েরিটা নিয়ে বসলো। খুব যত্ন সহকারে পাতা উল্টালো। কত অভিযোগ রয়েছে এই ডায়েরিতে, সেগুলো তাহসিন খুব সযত্নে ভালোবাসার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আহারে, কত ভাগ্যবান মেয়েটা, কত ভালোবাসা পেয়েছে সে। অথচ সেই পাগলপাড়া ভালোবাসাটা বুঝতে পারছে না। একদিক দিয়ে সেই মেয়েটা ভাগ্যবতী, আর একদিক দিয়ে হতভাগ্য। নাদিয়া মনে মনে ভাবলো, এই ভালোবাসার এক ভাগও যদি আমার কপালে জুড়তো, জীবনটা তাহলে অন্যরকম হয়ে যেত। কিন্তু আমি বারবার এটা ভুলে যাই যে এই ভালোবাসা আমার জন্য না, এই ভালোবাসা আমি অর্জন করতে পারিনি। সেদিন যতটুকু পড়া হয়েছিল তারপর থেকে পাতা উল্টালো। বড় বড় অক্ষরে লেখা রয়েছে, মানুষ হারাইও না, হারাই গেলে সেই মানুষটাকে আর ফিরা পাইবা না। আমি একজনকে ভীষণ ভালোবাসি, তুমি আমার কাছে ঠিক ততটা স্পেশাল যতটা ভাবলে মানুষ সেটাকে হারাতে চায় না। প্রচলিত একটা কথা আছে, যাকে ভাবনায় ভালো লাগে তাকে বাস্তবে পেতে যেও না, কষ্ট পাবে। কথাটা কি সত্যি? আসলেই তো, তোমাকে তো ভাবনায় ভালো লাগে প্রচন্ড, পেয়ে গেলে কি কষ্ট পাবো বলো তো? তুমি হয়তো বা আমার না হওয়া প্রিয় মানুষ, তবে আমি খুব করে চাই সবার মতো আমার একটা আপন মানুষ হোক। আর সেই মানুষটা যেন তুমি হও, যার সাথে আমি ব্যতীত অন্য কারো যোগাযোগ থাকবে না, যার সাথে অন্য কারো তুলনা দেওয়া চলবে না, অন্য কারো গল্প তাকে স্পর্শ করতে পারবে না। তুমি মানুষটা যে একান্তই আমার ব্যক্তিগত, আমার মানে শুধুমাত্রই আমার, অন্য কারো বিন্দু পরিমাণও না। আমার এক আকাশ এক সমুদ্র অভিমান জমছে আপনার উপর। তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই, তাই দূর থেকে চুপিসারি ভালোবেসে যাই। তোমার যে চাহিয়াছে ভুলে কোনো একদিন, আসলে সে জানেই তোমারে ভোলা কত যে কঠিন। মনটাকেই বোঝাতে পারি না, তারে আমি ছুঁয়ে দেখিনি, তবু কেন তো অনুভব। এতটুকু পরে নাদিয়া থামলো, চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আনমনেই বলে ফেললো, পরের জন্ম বলে যদি কিছু থেকে থাকে তবে হাওয়া হব, কখনো ছুঁতে না পারা তোমাকে আলতো করে ছুঁয়ে যাব।
তাসিনের উপরে লেখাটা নিচে ছোট্ট করে আরেকটা লেখা রয়েছে, অনুভবে যদি ভালোবাসার পরিতৃপ্তি পাওয়া যায় তাহলে ছুঁয়ে দেখার কি দরকার। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নাদিয়ার। বুকের ভেতর থেকে অদ্ভুত ভাবে একটা কথা বেরিয়ে আসছে বারংবার, ঘুরপাক খাচ্ছে তার ছোট্ট মস্তিষ্কে। তাই আমি কিছুই দেইনি, তবু কেন সে আমার সব? এই কঠিন প্রশ্নের উত্তর কোথায় পাবে নাদিয়া? কে দিবে তাকে এই সমাধান? তাসিন ছাড়া এই সমাধান কি কেউ দিতে পারবে? ঝাপসা চোখে বেশ কিছুক্ষণ কথাগুলো ভেবে আবারও ডায়েরির পাতায় মনোযোগ দিল। যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকে সে তাকেই হারায়। তাই তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা পোষণ করা আজ থেকে ত্যাগ করলাম। বাস্তবতা যে বড়ই কঠিন। ভালোবাসায় বিচ্ছেদ না হোক। আমি জানি সমাপ্তিটা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন। আমার সমাপ্তিতেই তুমি থাকবে তো? মনে ধরা মানুষগুলো ভাগ্যে ধরে না। অবশ্য সব মনে ধরা মানুষকে কাছে রাখতে নেই। ভাগ্য হয়তো ভালো কিছুই করে। শূন্যতা, কষ্ট না থাকলে জীবনটা তো সুন্দর হতো না। সুখ দুঃখ, পাওয়া না পাওয়া দিয়ে জীবন সুন্দর করে সাজানো, এটাই জীবনের সৌন্দর্য। হয়তো এটাই তো বাস্তব চেহারা। আমার মনের ভিতরে এই সূচনা, আবার মনেই তার উপসংহার। জীবনে অনেক কিছু পাওয়ার চাইতেই তোমাকে পেয়ে যাওয়াটা আমার কাছে ভীষণ দামি। প্রিয় নিষিদ্ধের নিষিদ্ধ দেয়াল টপকে, অনিয়মের নিয়ম ভেঙে শুধু তোমাকেই ভালোবাসি। দুঃখের মানুষের মাঝে বোধহয় আমি সুখ খুঁজে বেড়াচ্ছি। শখ মিটে গেলে মানুষের বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। তুমি আমার এমনই এক শখ যেটা জনম জনম চেষ্টা করলেও কখনো মিটবে না, এমনকি তোমাকে পেয়ে গেলেও না। এইটুকু পরে নাদিয়া থামলো। আর পড়া শক্তি বা ধৈর্য কোনোটাই নাই। সমস্ত শরীর অসাড় হয়ে আসছে। অনুভূতিগুলি কেমন ফিকে হয়ে আসছে। কান্নারা মাছের কাটার মতো গলায় বিচ্ছে। একবার দেখতে ইচ্ছে করতেছে ওই মেয়েটাকে, খুব করে বলতে ইচ্ছে করতেছে, আহা বোকা মেয়ে, এই ইট পাথরের শহরেই সত্যিকারের একজন মানুষের ভালোবাসা পেয়েছো। অবহেলা কেন করছো? তুমি কি বুঝতে পারছো না কতটা ভালোবাসা সে তোমাকে? এত অবুঝ কেন মেয়ে তুমি? মানুষের ভালোবাসার কত অভাব জানো তুমি? আর তুমি কি না একটা মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েও তাকে শূন্য হাতে ফিরিয়ে দিচ্ছ। পাপ হবে মেয়ে, তোমার ভীষণ পাপ হবে। একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দিলে কেঁদেও কুল কিনারা পাবে না। পরবর্তীতে অনুশোচনা না করে বর্তমানে তাকে জীবনে গ্রহণ করে নাও। যে মানুষটা এত ভালোবাসতে পারে সে জীবনের শেষ দিন পর্যন্ত বুকে জড়িয়ে আগলে রাখতে পারে। এইটুকু ভরসা আজ আমি তার কথায় জানতে পারলাম। যখন হঠাৎ করে স্বর্গ দ্বারে তার অপেক্ষায় দাঁড়াবে, তখন তার অভ্যর্থনা খুব করে অনুতপ্ত করবে তোমায়। তুমি কেন বোঝো না সে তোমাকে ছাড়া অসহায়? মনের কথাগুলো হয়তো এভাবেই মনে থেকে যাবে। নাদিয়ার সাথে কখনো মেয়েটার দেখা হবে না, কথাগুলো কখনো বলা হবে না। নাদিয়া আজ নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যতই খারাপ লাগুক আর যতই কষ্ট লাগুক, ডায়েরি আর মাত্র কয়েক পাতা আজ পড়ে শেষ করবে। তাসিনের অনুভূতির কথা জানার পর হয়তো নিজের জীবন থেকে তাসিন নামক অধ্যায়টা একেবারের জন্য বন্ধ করে দিবে। ঠিকই তো আছে, যে মানুষটা কখনো তার হবে না তার প্রতি অনুভূতি জমিয়ে রেখে নিজেকে কষ্ট দেওয়া ছাড়া তার তো কোনো লাভ নেই। তার চেয়ে যার কাছে যার শান্তি হয় তার কাছে তার ঠাঁই মিলুক। স্মৃতি থাকে, দিন শেষে শুধু স্মৃতিই থাকে, আর কিচ্ছু থাকে না। ভীষণ মনে জাগে প্রিয়, প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব। তুমি আমার থেকে, তুমি অন্য কারো, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ তো মেঘের মতো, তারা আসবেই আবার তারা চলেও যাবে। আমি তোমার মুখে হাসিটা দেখতে খুব পছন্দ করি। তুমি নিজেও জানো না, কলেজে ক্লাসের ফাঁকে ফাঁকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকি শ্রাবণ ঘনায় তুই নয়নে। তারপর কয়েক পৃষ্ঠা পর্যন্ত আর কোনো লেখা দেখা গেল না। ডায়েরির শেষ অংশে কয়েক পৃষ্ঠা এক নাগারে লেখা রয়েছে। নাদিয়া পড়তে আরম্ভ করলো। এক বৃষ্টি ভেজা প্রহরে তোমায় প্রথম বৃষ্টি বিলাস করতে দেখেছিলাম। সেদিন তোমায় ভালো লেগেছিল। হ্যাঁ, শুধুমাত্র ভালো লাগা, যা কোনোদিন করি নাই। সেদিন সাহস করে তাই করে ফেললাম। তোমার পিছু নিয়ে বাড়ি চেনে এলাম অকারণেই। কিন্তু আরেকটা কাকতালীয় ঘটনা ঘটলো পরের দিন। তোমার সাথে কলেজে আবার দেখা হয়ে গেল, তাও আবার একটা ধাক্কার মাধ্যমেই। সেই থেকে টুকটাক পরিচয়। তোমার সাথে যত না কথা হতো তার চেয়ে বেশি হতো ঝগড়া। এই ঝগড়া করতে করতে একসময় ভালোবেসে ফেললাম। ব্যাপারটা হাস্যকর হলেও সত্যি। কিন্তু দেখো, ভালোবাসাটা তুমি বুঝো নাই। আচ্ছা বাদ দিই, আমি বোধহয় তোমায় ভালোবাসার কথা বোঝাতে ব্যর্থ হয়েছি। সাহস যে পাচ্ছি না অনেক বাধাদের সামনে। একটা কথা বলতে ভুলেই গেছি। তুমি কি জানো, তোমার ওই খুনের চোখে আমি খুন হই প্রতিনিয়ত। তুমি আমার এক আকাশের চাঁদ। দিন শেষ করে যেমন চাঁদের আগমন ঘটে আকাশ জুড়ে,
আমার আকাশে কিন্তু রাত দিন সব সময় তুমি বিস্তার করো। তোমায় কখনো মূর্ছা যেতে দেব না। তোমাকে ভালোবাসার পর থেকে প্রতিদিনই তোমাকে ভালোবাসি। এরপর এলো আমার জীবনের আরেকটা অধ্যায়, যার প্রতি মনের টান এত অনুভব করেছি, সে হঠাৎ করে হয়ে গেল আমার বিরোধী দলীয় আত্মীয়। হ্যাঁ, আত্মীয়। শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা ব্যাপারই কাকতালীয়, কিন্তু চরম সত্য। ভালো লাগা থেকে ভালোবাসা পর্যন্ত সে অবস্থান করছে। হয়তোবা জীবনে তোমাকে কখনো ভালোবাসার কথাটা বলা হবে না, পাওয়ার সৌভাগ্য হবে না, তবে আমার ভালোবাসতে দোষ কি? আমি চিরজীবন ভালোবেসে যাব। তবে হ্যাঁ, তোমাকে কখনো অন্য কারো সাথে দেখলে তখন সেটা মানতে পারবো না। মাঝে মাঝে মনে হয় বলে দেই ভালোবাসার কথা। শুনেছি আফসোস রাখতে নেই, আমিও এই আফসোস রাখতে চাই না। কিন্তু তোমাকে ভালোবাসার কথা বললে তোমার সাথে যতটুকু মিষ্টি সম্পর্ক বর্তমানে রয়েছে সেটুকু যদি তারপর না থাকে। মিস ঝগড়ুটে চাশমিশ, জানো আমি খুব অশান্তিতে আছি, তাই অব্যক্ত কথাগুলো ডায়েরির পাতায় লিখে রাখলাম। কখনো তোমাকে বলা হবে না, কিন্তু কাউকে না কাউকে তো জানাতে হবে। তাই এই উপায়টা খুঁজে নিলাম। যেদিন তোমার কাছ থেকে সুযোগ পাবো সেই দিনই ভালোবাসার কথাটা বলে দেব। জানো চাশমিশ, তোমার নাম নীলাঞ্জনা কেন দিয়েছি? নচিকেতা নীলাঞ্জনার জন্য কত শত কবিতা রচনা করেছে, তার সবই বেকার রয়ে গেছে। নীলাঞ্জনা তার অনুভূতি বোঝেই নাই, তুমিও কখনো আমার অনুভূতি বোঝো নাই, তাই তুমি আমার নীলাঞ্জনা। তোমার জন্য কত বিষণ্ণ দিন কাটিয়েছি কলেজের ফাঁকে ক্লাস বাদ দিয়ে, কত তোমার ক্লাসরুমের বাইরে বারান্দায় দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়েছে। অবসাদে ঘিরে থাকা কতগুলো দীর্ঘদিন যাপন করেছি, খোলা চুলে সহস্রবার আমার দিকে অবহেলা ভরে তাকিয়েছ। আমি তোমার সেই নীলাঞ্জনা প্রেমিক, তাই তো তোমাকে ভালোবেসে নাম দিয়েছি নীলাঞ্জনা। হ্যাঁ, তুমি আমার সেই না পাওয়া নীলাঞ্জনা। তোমাকে দেয়া ডাক নামের মধ্যে আমি ভালোবাসার গভীরতা অনুভব করতে পারি। তোমাকে পাওয়া হবে না, তোমার স্মৃতি থেকে যাবে আজীবন। আর তোমাকে যারা নীলাঞ্জনার নামটা দাগ কেটে যাবে হৃদয়ে। তোমাকে নীলাঞ্জনা নাম দেওয়ার শেষ কারণটা হলো তুমি আমার প্রথম, হয়তোবা শেষও তুমি। তোমাকে উৎসর্গ করলাম আমি আমার তীব্র ভালোবাসায়। খুব বেশি ভালো থেকো প্রিয়। তাদের মস্তিষ্ক ক্রমেই ফাঁকা হয়ে আসতে লাগলো। মিস ঝগড়ুটে চশমিশ, বিরোধী দলীয় আত্মীয় নীলাঞ্জনা, তাহসিন আর সেই একই সূত্রে গাথা নয় তো? তাহসিনের লেখাগুলো পড়ে দ্বিতীয়বারের মতো হাত পা অসাড় হয়ে গেল, বোধ বুদ্ধি মূর্ছে গেল, চোখের কোণে নিমেষেই অশ্রু জমল। হাতের উল্টো পিঠে চোখ মুছে ডায়েরির শেষ পাতাটা উল্টালো। এতদিনের জমে থাকা অভিমান সহজেই হাসিতে পরিণত হলো। ওষ্ঠকোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার অজান্তে আমার সাথে এত কিছু ঘটে গেছে, টেরি পেলাম না। তবে আমিও দেখাচ্ছি মজা, ওয়েট। নাদিয়াদের কলেজের নানান ধরনের অনুষ্ঠানের তাহসিন নাদিয়ার অজান্তে বেশ কিছু ছবি তুলেছিল, যেগুলোকে ক্যান্ডিড ছবি বলা হয়। ডায়ের অবশেষে ওইরকম কয়েকটা ছবি দেখলো নাদিয়া। জিনিসগুলো সব জায়গা মতো রেখে ডায়েরিটাও রেখে দিল। নিজের গালেই এখন থাপ্পড় দিতে ইচ্ছে করছে ওর। এই ডায়েরিটা পুড়িয়ে ফেলতে চেয়েছিল, হিংসে করে ডায়েরিটা পুড়িয়ে ফেললে তো শাড়ির সর্বনাশ হয়ে যেত। মিস্টার তাহসিন, এইবার দেখো আমি কি করি। আমাকে পেঁচিয়ে আমার সাথে এত নাটক করলে, অথচ আমাকে জানতেই দিলে না। তবে দেখো, ভালোবাসার কথাটা তোমার মুখ দিয়ে আমি বলে ছাড়বো। কি কি কাহিনী করি দুই চোখ দিয়ে দেখো একবার। যাই, যা করার কাল করব। এখন শান্তি মতো একটা ঘুম দিই। কাল তো আবার আমাকে আমার শ্বশুর বাড়ি যেতে হবে। ও থুকু, আপুর শ্বশুর বাড়ি যেতে হবে। নিজের কথায় নাদিয়া নিজেই খিলখিল করে হেসে ফেলল। রাতে খুব দেরিতে ঘুমিয়ে সকাল 8টায় ঘুম ভেঙে গেল নাদিয়ার। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মায়ের কাছে দৌড়ালো। তখন তিনি সকালে নাস্তা রেডি করছিলেন। নাদিয়াকে দেখা মাত্রই বললেন, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস? কি ব্যাপার, সূর্য আজ কোন দিক থেকে উঠলো? সূর্য ঠিকঠাকই আছে, তোমরাই তো বলো সকাল সকাল ঘুম থেকে উঠতে। এখনো সকালবেলা উঠছি, তাতেও কি দোষ নাকি? এতদিনে সুবুদ্ধি উদয় হলো তাহলে। আচ্ছা যাই হোক, খেতে বস, কাল রাত থেকে তুই না খাওয়া। বললাম না আমি সাশ্রয় করছি। আচ্ছা, তোমাদের মেহমান কই? দেখছি না যে তাকে। ও তাসিন, সে তো সকাল সকাল বাইরে গেল, এসে পড়বে এক্ষুনি। তুই যাবি তো নাকি? হ্যাঁ, পড়াশোনার চান্দে উঠাইয়া আমি ঘুরে বেড়াই। তারপর পরীক্ষায় আন্ডা পাইলে তুমি আপু বা আব্বু কেউ কিছু বলতে আসবে না, ঠিক আছে? শাহনাহ কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। আওয়াজ পেয়ে তিনি নাদিয়াকে উদ্দেশ্য করে বললেন, যা দেখ, তাসিন এলো বোধহয়। নাদিয়া দৌড়ে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখলো তাসিন দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। হাসি হাসি মুখ করে নাদিয়া পড়ল, ও ভাই, আপনি আসছেন? আসেন আসেন, ভেতরে আসেন। নাদিয়ার কথা শুনে তাসিন পেছনের দিকে তাকালো। কাউকেই দেখতে পেল না, তাই জিজ্ঞেস করলো, কাকে কি বলছো? আমি একাই তো, কেউ আসে না আমার সাথে। কাউকে না, আপনাকেই বলছি। আসেন না ভাইয়া, ভেতরে আসেন। দাঁড়িয়ে আছেন কেন বাইরে? তাসিন অবাক হয়ে বলল, আমি তোমার ভাইয়া? হ্যাঁ,
ভাইয়াই তো, দুলাভাই তো নিশ্চয়ই নয়। এই আমি তোমার কিভাবে ভাইয়া? ধ্যাত, মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? নাদিয়া অসহায় মুখ করে বলল, এমন কথা কেন বলছেন? আপনি যেহেতু ইয়াশ ভাইয়ার ভাই, তার মানে তার বউয়ের অর্থাৎ আমার আপুরও ভাই আপনি, সেই ক্ষেত্রে তো আমারও ভাইয়া আপনি। আমি অনেক বেশি বেয়াদব হয়ে গিয়েছিলাম, এই জন্য এতদিন আপনাকে ভাইয়া ডাক থেকে বঞ্চিত করেছিলাম, কিন্তু এখন থেকে আমি একদম ভালো হয়ে গেছি, সত্যি। তাসিন রাগে গজগজ করতে করতে বলল, আমার ভাইয়া তোমার বোন জামাই, তার মানে সেও কি তোমার জামাই? আরে আপনি এত কথার প্যাচ মারেন কেন? প্যাচ না, যুক্তি দিলাম। আমি তোমার ভাইয়াটাই না, বুঝছো? তো আমি আপনাকে কি বলে ডাকবো? খালু, চাচা, আঙ্কেল, মামা, দাদা, নানা, এইসব বলে ডাকলে আপনি খুশি হবেন? তাসিন অসহায় চোখে মুখে তাকিয়ে বলল, তুমি কি একটু মানুষ হবে না? মানুষ না হওয়ার মতো কি করেছি আমি? আপনাকে তো নিশ্চয়ই নাম ধরে ডাকবো না, কিছু তো একটা সম্বোধন করতেই হবে, তাই না? তাসিন কিছু না বলে নাদিয়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। নাদিয়া বক্র হাসি হেসে বলল, এবার তোমাকে জ্বালানোর পালা, বাছা ধন, পালাবি কোথায়? হা হা হা। বিকেলের দিকে তারা সকলেই চলে আসছে। নাদিয়া রাস্তার প্রতিটা মুহূর্তে তাসিনকে ভাইয়া ভাইয়া করে জ্বালাইছে। একটা সময় পর তাসিন বিরক্ত হয়ে বলল, তোমাকে কিন্তু ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। নাদিয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, বোনকে কেউ বুঝি ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়? কি জাতের ভাই আপনি? বোনের জন্য সামান্য মায়া দয়া কিচ্ছু নাই আপনার? এই তুমি আমার কোন জন্মের বোন? ছোটবেলা থেকে জেনে আসছে আমার বোন একটাই, আর সেটা হলো জেরিন। তুমি হুট করে কোত্থেকে উদয় হলে? আমি তো জেরিনের বান্ধবী, ওর সাথে আমাকেও বোনের জায়গায় বসিয়ে নিন। সম্ভব না। কেন? বোন হতে চাইছি, বউ তো আর হতে চাই নাই। তাসিন চমকে তাকালো নাদিয়ার দিকে। নাদিয়া তাসিনের অবাক ভাবভঙ্গি লক্ষ্য করে বলল, সরি, কি বলতে কি বলে ফেলেছি, সরি সরি। তাসিন মুখ ঝামটা দিয়ে বলল, বউ হলে তাও একটা কাজ হতো, কিন্তু তোমাকে আমি বোন কখনোই বানাবো না। কেন? আপনার নীলাঞ্জনা কি ফসকে গেল নাকি? ইসরে, সো স্যাড। এত ভালোবাসতেন মেয়েটাকে, মেয়েটা বুঝলো না। আসলেই বুঝলো না। তবে জানেন, আমি যাকে ভালোবাসি সে কিন্তু আমার ভালোবাসা ঠিকই বুঝতে পেরেছে। নতুন রিলেশন শুরু করলাম গতকাল থেকে। নাদিয়ার কথা সত্য মিথ্যা ঠাউর করতে পারল না তাসিন, কিন্তু মুহূর্তের মধ্যেই চোখ মুখ শক্ত হয়ে এলো। বলল, নাদিয়া আশেপাশে তাকিয়ে বলল, কই কে? বলছিলাম কার সাথে রিলেশনে গেছো? আছে একজন, আপনি চিনবেন না তাকে। ছবি দেখাবো, ছবি দেখবেন? জানেন, ওনা খুব সুন্দর। আপনি তো ছেলে মানুষ, আপনি দেখলেও উল্টে পড়বেন। উফস, কি কিউট, ওয়াও। আমার তার ছবি দেখতে হবে না। তুমি যে ক্রাশ খেয়ে উল্টে পড়ছো, বলবো আন্টিকে, মেয়েরা একদম সোজা করে দিবে তোমাকে। আমি এখন বড় হয়েছি, আমি নিজের একটা স্বাধীনতা আছে না আমার, তাই কিছু বলবে না। এমনকি আপু এই ব্যাপারটাতে আপত্তি করবে না। আমরা তো বিয়ের সিদ্ধান্তে আছি, খুব তাড়াতাড়ি দুই পরিবারকে জানাবো। হোয়াট রাবিশ! এত তাড়াতাড়ি তোমার আবার কিসের বিয়ে? পিচ্ছি একটা মেয়ে এখনই বিয়ে করার স্বপ্ন দেখে। এই তুমি আমার সামনে থেকে যাও তো, যাও আমার সামনে থেকে যাও। কোথায় যাব? আমি তো আপনার সাথে আপনার বাড়ি যাচ্ছি, অর্ধেক রাস্তায় কি নামিয়ে দিবেন আমায়? তাসিন আর কোনো কথাই বলল না। তবে সে নাদিয়ার কথাগুলো বিশ্বাস করেনি, আবার নিশ্চিত হয়ে অবিশ্বাসও করতে পারছে না। সত্যি যদি নাদিয়া কোনো প্রেমিক থেকে থাকে তাহলে সে কি করবে? এদিকে তাসিনকে জ্বালাতে পেরে নাদিয়া হেসে কুটি কুটি হচ্ছে। তাসিনের মুখটা দেখার মতো হয়েছিল তখন, পুরোই দেবদাস। বাড়ি ফিরে আসার পর তাসিন আর নাদিয়ার সাথে কোনো কথা বলল না। কোনো কথা বললেই নাদিয়া তার উত্তরে ভাইয়া সম্বোধন করে, তারপরে জবাব দিবে। রাতের বেলা খাওয়ার পরে যেদিন নাদিয়া আর আহিবা গল্প করছিল, জৈন এক পর্যায়ে বলল, আমরা যে ঘুরতে যেতে চেয়েছিলাম তার কি হবে? ভাইয়া কিছু বলে নাই আর? বলেছে সামনের মাসে যাবে, তখন ছুটি আছে। ও, আমরা দ্বীপে যাব, কি মজা হবে, ইয়াহু! হ্যাঁ, ভালোই হবে। আর সবচেয়ে বড় কথা, আমি কখনো নদীপথে ভ্রমণ করি নাই, এইবার করতে পারবো। এখন থেকেই কাপড় চোপড় গোছানো শুরু করে দেই। আহিবা হাসতে হাসতে জেরিনকে বলল, হ্যাঁ হ্যাঁ, একেবারে সব কাপড় গুছিয়ে রাখ, ওখানে গিয়ে তোকে বিয়ে দিয়ে দেবো, এখানে আর নিয়ে আসবো না। বললেই হলো নাকি? আচ্ছা, আমরা কে কে যাচ্ছি? আমি, তোর ভাইয়া, তাসিন, নাদিয়া। মা বাবা কেউ যাবে কিনা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যার ভালো লাগে সে যাবে, নয়তো যাবে না। নিজের ঘরে একা একা বসে তাসিন নিজের জীবনে হিসাব করছিল। লাভ ক্ষতি সবই তো আছে জীবনে, কিন্তু যেই মানুষটাকে নিয়ে এত আয়োজন সেই মানুষটাই নেই। বর্তমানে দাঁড়িয়ে সবকিছু বৃথা লাগছিল। নাদের কথাটা মেনে নিয়েছিল। আসলেই হয়তো তার কোনো প্রেমিক আছে, থাকতেই তো পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না। সে নিজেই ব্যর্থ।
নাদিয়াকে আগে নিজের ভালোবাসার কথাটা বলে দিলে হয়তো এমন হতো না। তাই সমস্ত দোষটা নিজেকেই সঁপে দিল আর মেনে নেওয়ার চেষ্টা করলো সব। উঠে গিয়ে ড্রয়ার করে নিজের ডায়েরিটা খুঁজলো, কিন্তু আজব ব্যাপার, সেই ডায়েরিটা কোথাও খুঁজে পেল না। ওইটা পেলে ওখানকার সমস্ত লেখা ছিঁড়ে ফেলতো, যাতে কখনো কারো হাতে না পড়ে। সে কাউকে জানতে দিতে চায় না নিজের অনুভূতির কথা, নিজের ভালোবাসার কথা। যে মানুষটা কখনো তার হবে না, তার হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই মানুষটার কথা লিখতে লিখতে পৃষ্ঠা গোছানোর কোনো মানেই হয় না। শেষে কারো হাতে পড়ে গেলেই বিপদ। তার চেয়ে এসব নিজের ভেতরই রাখা ভালো। আর যে মানুষটা কখনো তার হবে না, তাকে নিয়ে কল্পনায় না জড়ানোই মঙ্গল। কিন্তু বেহায়া মন এসব মানে না। মুখ চুড়ে একটা রিক্ততার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জীবনটা বড্ড অসহায়। এমন সময় দরজায় ধাক্কানোর আওয়াজে বাস্তবে ফিরে এলো তাসিন। দরজায় তাকিয়ে দেখলো নাদিয়া দাঁড়িয়ে আছে। তাসিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই নাদিয়া বলল, আসবো ভাইয়া? তাসিন নির্বিকার ভাবে বলল, হ্যাঁ আসো। কোনো দরকার ছিল? তাসিনের খাপছাড়া ভাব দেখে নাদিয়া বেশ অবাক হলো। ভাইয়া বলে তো রেগে যায়, এখন আবার কি হলো? নাদিয়াকে বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখে তাসিন বলল, কি হলো চুপচাপ যে? কি দরকার এসেছিলে? কোনো দরকার ছাড়া বুঝি আসা যাবে না? না তা যাবে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না দরকার ছাড়া এসেছো। কথা না ঘুরিয়ে বলো তো। জেরিনার আপু পাঠিয়েছে আপনাকে ডাকতে। কি কারণে? তারা সবাই লুডো খেলবে, চলেন। ও, আমি এখন ঘুমাবো, তোমরা গিয়ে খেলো। চলেন না, ইয়াস ভাইয়াও আছে। তাহলে তো হয়েই গেল, তোমরা 4 জন মিলে খেলো। আমি গেলে ব্যাপারটা বেজোড়া হয়ে যায়। 5 জন খেলবে কি করে? উফ, আপনি বেশি কথা বলেন, চলেন না এখন প্লিজ। আপাতত ইচ্ছে নেই, তোমরা গিয়ে খেলা শুরু করো, আমি কিছুক্ষণ পর আসছি। সত্যি আসবেন তো? তাসিন মেকি হেসে বলল, আমার আশা না আশায় কি হবে, তবুও চেষ্টা করবো আসার। এভাবে কেন কথা বলছেন আপনি? কি হয়েছে? কিছু না, যাও তুমি, আমি আসছি। হঠাৎ করে নাদিয়া প্রসঙ্গ পাল্টে ফেলল। তাসিনের সামনে দাঁড়িয়ে স্থির চিত্তে বলে ফেলল, কাউকে ভালোবাসেন? দেখে তো মনে হচ্ছে বেশ অশান্তিতে আছেন। যদি ভালোই বাসেন তাহলে বলে দেন। মানুষের জীবন আর কয়দিন বলেন? আজ আছে তো কাল নেই। আফসোস রেখে মরে গিয়ে কি হবে? এমনটাও তো হতে পারে যে মানুষটাকে আপনি ভালোবাসেন, অপর পক্ষ থেকে সেই মানুষটাও আপনাকেই ভালোবাসে। তাই বলছি, যাকে ভালোবাসেন তাকে বলে দেন। আপনাকে ভালো না বাসলেও নিজের জন্য কোনো আফসোস থাকবে না আপনার। এটুকু বলে নাদিয়া খটখট করে বেরিয়ে গেল। নির্বাক তাসিন ফেলফেল করে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। নাদিয়ার কথা শুনে তাসিন বেশ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে পাশের ঘরে পা বাড়ালো। বেশ কিছুক্ষণ দরজায় কড়া নাড়ল, কিন্তু কারো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। তাই ভেজনো দরজাটা একটু আলগা করে ভেতরে উকি দিল। না, কেউ নাই তো। তাসিন নিজের ঘরে ফিরে আসছিল, এমন সময় হঠাৎই মনে পড়লো ওরা ছাদে থাকবে হয়তো। তাই তাসিন ছাদে পা বাড়ালো। তাসিনের মনোভাব বিফলে যায়নি। যে আর নাদিয়া ছাদেই ছিল। দুজনে রেলিং এ হেলান দিয়ে গল্প করছিল, সবটাই পড়াশোনা সম্পর্কিত। হুট করে এক পলকের মধ্যেই তাসিনের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে আরেকটু ডান সাইডে গিয়ে পকেটে হাত দিয়ে ফোন বের করতে উদ্যত হলো, কিন্তু ফোন পেল না। তাই দৌড়ে ঘরে যায়। ছাদে আসার সময় জেরিনের ঘর খুঁজে একটা কালো ওড়না নিয়ে পুনরায় ছাদে আসে। জেরিন আর নাদিয়া তখনও ওখানে দাঁড়িয়ে ছিল উল্টো দিক হয়ে, যে কারণে তাসিনের উপস্থিতি তারা লক্ষ্য করে নাই। জনশূন্য ভূতরে পরিবেশে দুজনকে বেশ ভয় দেখানো যাবে। তাসিন হাতে ওড়নাটা নিয়ে মুখ ঢেকে নিল। গায়ে কালো গেঞ্জি আর কালো প্যান্ট, বা ওকে দেখলেই তো আসল ভূত বাবাজিও ভয় পালাবে। পা টিপে টিপে নাদিয়া আর জেরিনের থেকে 10 হাত পেছনে দাঁড়ালো। পায়ে হালকা একটু শব্দ করে ডান পাশে ঝোপের আড়ালে দৌড় দিল। নাদিয়া আর জেরিন দুজনে চমকে পেছনে তাকালো। নাদিয়া বলল, কি হলো? কিছু আওয়াজ পেলাম মনে হয়। জেরিনও নাদিয়ার সাথে তাল মিলিয়ে পড়ল, আমিও তো তাই পেলাম। বাদ দাও, গাছের পাতার আওয়াজ সম্ভবত। ওই দেখো না, ওই মানে পাশের ঝোপে কতগুলো পাতা ঝরে পড়া আছে। হ্যাঁ, হবে হয়তো। তবে সত্যি সত্যি যদি তেনারা চলে আসেন তখন কি করবে? আমার তো এখন বেশ ভয় লাগছে। নাদিয়া অবাক হয়ে প্রশ্ন করলো, তেনারা বলতে কাদের কথা বলছো? জেরিন ভয়ার্থ মুখভঙ্গি করে বলল, ওই তো রাতের বেলা যাদের নাম নিতে হয় না। নাদিয়া হাসতে হাসতে বলল, ও আচ্ছা, ভূতের কথা বলছো তুমি? জেরিন সাথে সাথে নাদিয়ার মুখ চেপে ধরলো, বলল, নাম নিও না রাতের বেলা, তেনারা চলে এলেই সমস্যা। আর আশ্চর্যের কথা, তোমার কি একটুও ভয় নেই মনে? এই নিশিরাতে দাঁড়িয়ে তাদের নাম উল্লেখ করছো তুমি। নাদিয়া জেরিনের কথা শুনে অবাক হওয়ার কোনো পর্যায়ে যাবে সেটা ঠিক বুঝতে পারছে না, তাই বলল, তার চেয়েও বড় আশ্চর্যের কথা, তুমি এই যুগে দাঁড়িয়ে ভূতে ভয় পাও। নাদিয়া জেরিনের তর্কাতর্কি অবিরত চলতে থাকলো। ওদিকে তাসিনের হয়েছে করুণা দশা।
ঝোপের আড়ালে রক্তে মাংসে মানুষ পেয়ে মশাগুলো জেগে ধরেছে তাকে। তাসিন এখান থেকে সরতেও পারছে না, আবার ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছে না। বেশ কিছুক্ষণ পর নাদিয়া আর জিন যখন থামলো, তাসিন তখন আড়াল হতে বেরিয়ে এলো। পকেট থেকে ফোন বের করে একটা ভুতুরে মিউজিক প্লে করে ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। ভূতের আওয়াজ শুনে ঘাম ছুটে গেল দুজনেরই। সামনে আগাতেই পারছিল না কেউ, মনে হচ্ছে কেউ যেন পা চেপে ধরেছে। জেন কাঁপা কাঁপা গলায় বলল, দেখেছো, আমি বললাম তো কেউ না কেউ আছে। তখন তুমি তেনাদের নাম নিয়েছো, তোমার ঘাড় না মটকায় এখন। নাদিয়া এতক্ষণ যা সাহস সঞ্চয় করেছিল, কিন্তু জেনের কথা শুনে সেটা কর্পূরের মতো উপে গেল। ভয়ের সামনে পেছনে কোনো দিকেই তাকাতে পারছে না। এমন সময় জেন আর এক মুহূর্ত দাঁড়ালো না ওইখানে, পায়ের গতি বাড়িয়ে দৌড় দিল। নাদিয়া যেই না দৌড়াতে যাবে অমনি পেছন থেকে কেউ হাত চেপে ধরলো তার। আগেই তো সেই ভূতের আওয়াজ, আর এখন ভূতের স্পর্শ। আর কে পায় নাদিয়াকে। গলা ফাটিয়ে চিৎকার করতে তাসিন পেছন থেকে মুখ চেপে ধরে বলল, আরে বাবা, রাত বেড়ে এরকম চিল্লাচ্ছ কেন? তাসিনের কথা শুনে নাদিয়া যেন প্রাণ ফিরে পেল। ঠিক ভুল কিছু বিচার না করে বলল, ভাগ্যিস আপনি এসেছিলেন, জানেন আপনাদের সাথে ভূত আছে। তাসিন ভ্রুকুচকে বলল, সত্যি নাকি? তুমি দেখেছো ভূত? দেখিনি, কিন্তু তার আওয়াজ শুনেছি। আপনাদের বাসায় দেখি খুব সমস্যা, আমি আর এক মুহূর্ত থাকবো না আপনাদের বাসায়। কাল সকাল হলেই আমি চলে যাব। বুঝলাম না, তুমি ভূতকে দেখে ভয় পাইছো নাকি ভূত তোমাকে দেখে ভয় পালাইছে? তাসিনের রসিকতায় নাদিয়া ক্ষিপ্ত হয়ে বলল, বেশি বেশি সব সময়। আমি একটা সিরিয়াস কথা বলছি, তার মধ্যেও আপনি ফাজলামো শুরু করেছেন। আমি যে ফাজিল? থাক, আর ঢাক ঢোল পিটিয়ে সেটা বলতে হবে না, সবারই জানা আছে এই কথা। নাদিয়ার সাথে আরেকটু ফাইজলামি করার জন্য তাসিন অফ করে দেওয়া মিউজিক আবার প্লে করলো। নাদিয়া ঘাবড়ে গিয়ে তাসিনের পেছনে লুকিয়ে গেল। বলল, দেখলেন আপনি? তাসিন বেশ খানিকটা আওয়াজ দিয়ে বলল, ও ভূত মামা, কোথায় আছেন আপনি? এই তো, আজ রাতে আপনি যার ঘাড় মটকাতে চেয়েছেন সে আমার পেছনে দাঁড়িয়ে আছে। আসুন আসুন, এই চাশমিশকে নিয়ে যান। তাসিনের কথা শুনে নাদিয়া মুখ পাকিয়ে বলল, ভূত বোধহয় আপনার কথা শুনে চলে। তাসিন আর হাসি চেপে রাখতে পারলো না। তাসিনের হাসি দেখে নাদিয়া রাগী দৃষ্টিতে চেয়ে রইল। সেই দৃষ্টি উপেক্ষা করে তাসিন বলল, কি কেমন মুরগি বানালাম? মানে? ভয়টা কেমন দেখালাম? তার মানে আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি। আপনি করছিলেন এইসব এতক্ষণ ধরে, আর আপনার ভাই জেরিন দৌড়ে পালালো। সহজ স্বীকারোক্তি তাসিনের। নাদিয়া রাগে ফুসতে ফুসতে চলে গেল। ঘরে গিয়ে দেখলো জেরিনকে। ভয় ঠেলায় মুখ রক্তশূন্য হয়ে গেছে। জেরিনের এই অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে নাদিয়ার। হঠাৎ করে জেরিনের সাথে আরেকটু মজা নেওয়ার ফোন দিয়ে আটলো। নাদিয়া এসব ভাবতে ভাবতে জেরিন ওকে দেখতে পেল। তড়িঘড়ি করে এসে বলল, ও তুমি এসেছো? আমি তো ভাবছিলাম ভূত তোমাকে নিয়ে চলে গেছে। কি টেনশনেই না ছিলাম, মাত্রই ভাইয়াকে ডাকতে যেতাম। ভূতের কি সাধ্য আছে যে আমায় উড়িয়ে নিয়ে যাবে? তোমার মতো ভিতর ডিম নাকি আমি? ভূত ধরতে আসলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তাম। মুখে এমন কথা বরাবর বলাই যায়। তুমিও তো আমার মতো ভয় পেয়েছিলে। প্রাণ পাখি তো উড়ে গিয়েছিল তোমারও। তুমি জানো ভূত কে ছিল? জেন অবাক হয়ে প্রশ্ন করলো, কে? তোমার ভাই তাসিন। জেন বেশ খানিক যাবৎ ছুট টেনে বলল, কি? হ্যাঁ, গিয়ে দেখো, এখনো ছাদে আছে বোধ হয়। না থাক, আজ আর না, কাল সকালে ওকে আমি দেখে নিচ্ছি। ঘুম ধরেছে, আমি এখন ঘুমাবো। যা ভয়টা পেয়েছিলাম। বলে যে আর কোনো কথা বাড়ালো না। নাদিয়া নিজেও আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। কাল সকালে কলেজে যাওয়ার কথা, তাই আর দেরি করলো না। সকাল হতে না হতেই যেদিন চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললো, আহিবা জিজ্ঞেস করলো, সকাল সকাল কি হয়েছে তোমাদের? রাতে কি ঘুম ভালো হয় নাই? আমি ঘর থেকে চলে যাব, বের হয়ে যাব, থাকবো না আর এখানে। ঘরে থাকাটাই রিস্কি। কেউ কিছু বলেছে নাকি? বলার মানুষের কি আর অভাব আছে? রাতের বেলা একজন ভূতের ভয় দেখিয়ে হার্ট অ্যাটাক করিয়ে দেয়। আম্মু আসুক না কেন, ওটাকে যদি ঘর থেকে না বের করেছি আমি, একটা বিহিত করেই ছাড়বো। হয় আমি ঘরে থাকবো, নয়তো ওই ফাজিলটা। কে, তাসিন? হ্যাঁ জানো, কাল রাতে ছাদে গিয়েছিলাম আমি আর নাদিয়া। দুজনে মিলে গল্প করছিলাম, আর উনি এসে আমাদের ভয় দেখাচ্ছে। ফোনে ভুতুড়ি মিউজিক প্লে করে হার্টবিট নাড়িয়ে দিয়েছে। অন্তরের ভেতর থেকে অভিশাপ দিলাম, ওইটার জীবনেও বিয়ে হবে না। আচ্ছা আচ্ছা, শান্ত হও এখন, ওকে আমি পরে বকে দিব। তোমার না কলেজ আছে? যাও এখন রেডি হয়ে কলেজে যাও। তোমার কথা এখন মেনে নিলাম, কিন্তু কলেজ থেকে ফিরে এসে এর একটা বিচার যদি না করো তোমরা,
আমি কিন্তু একদম ঘর ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমারও ঘর ছাড়তে হবে না আর তোমার ভাইয়েরও ঘর ছাড়তে হবে না, দুজনেই থাকবে, তবে মিলেমিশে। ভাই বোনেরা তো ঝগড়া কিসের বুঝি না বাবা। নাদিয়া মনে মনে বলল, আসছে জ্ঞান দিতে। বিয়ের আগে সারাদিন আমার সাথে ঝগড়া করে কুল পাইতো না, এখন আবার আরেকজনকে ঝগড়া না করার পরামর্শ দেয়। দুনিয়ার সব নাটক। অনেকদিন পর নাদিয়া আজ কলেজে এসেছে। আর এবার বিয়ের পর থেকে পড়াশোনায় ভীষণ অনিয়মিত হয়ে গেছে। বন্ধু বান্ধবদের সাথেও খুব এক কম দেখা হয়। আরশিওকে দেখা মাত্রই গাল ফুলিয়ে পড়ল। আকাশের চাঁদ যে হঠাৎ জমিনে নেমে এসেছে, ব্যাপার কি? সূর্য কি আজ উল্টো দিকে উঠলো নাকি? এভাবে কেন কথা বলছিস? স্বাভাবিক নয় কি? একেবারে ভুলেই গেছিস আমাদের, একটা খোঁজ খবরও নিস না। বেঁচে আছি নাকি মরে গেছি সেটাও জানিস না। দুজনে তর্কাতর্কির মধ্যে শান্ত বাধা দিয়ে পড়ল, এতদিন পর কি আমরা একসাথে হয়েছি ঝগড়া করার জন্য? কতদিন পর দেখা হলো, মনোমালিন্য দূর করে আমাদের গল্পগুজব করা উচিত। আর তোরা স্ত্রী লোকের এই একটাই সমস্যা। বেশি বুঝিস তুই, তাই না? নাদিয়া নিজেও আরশির সাথে তাল মিলালো। শান্ত দুজনের অবস্থা দেখে আউফের কাঁধে হাত রেখে বলল, দেখলে অবস্থা? আমি গেছিলাম দুইজনের মিল করাই দিতে, অথচ আমাকে মাঝখান থেকে কালার করে আমি দুধে মিশে গিয়ে আমি এখন আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। একদম ঠিক হইছে। বেশ খানিকক্ষণ যাবৎ গল্পগুজব হলো। ফিরে আসার সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। যখন কলেজ থেকে বের হবে ঠিক তখন আচমকা একটা ছেলে অসভ্যতার ছলে পেছন থেকে এসে নাদিয়া ওড়না ধরে টান দিল। সেখানে উপস্থিত তেমন কেউ ছিল না, তাই কেউ কিছু বলতে পারে নাই। কিন্তু এই ঘটনাটা কোনো না কোনো ভাবে তাসিনের কানে এসে পৌঁছালো। ঘটনাটা সেদিন তাসিন আগে বাড়ি ফিরে গিয়েছিল, তাই সেদিন আর কিছু করতে পারলো না। কিন্তু পরদিন এসে সেই ছেলেটাকে খুঁজে বের করলো এবং খুব তীক্ষ্ণভাবে শাসালো। Don't touch my heart. তাসিনের কথা শুনে সেটা একটু ঘাবড়ে গিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তাসিন তাকে সেই সুযোগে লেশ মাত্র দিল না। পুরুষ কাটকাট গলায় বলল, আমার ব্যক্তিগত জিনিসে হাত দেয়া তো দূরে থাক, বিন্দুমাত্র নজর দেয়া আমি পছন্দ করি না। লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলা ভাষায় বলে দিলাম, ওর থেকে কয়েকশো গজ দূরে থাকো, সেটাই তোমার জন্য মঙ্গল। বুঝেছো বোকা ছেলে? তাসিন সামনে থাকা ছেলেটির শার্টের কলা ঠিক করে মৃদু হেসে ওখান থেকে প্রস্থান করলো। ছেলেটি অসহায় দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তাসিন ওখান থেকে সোজা স্বচ্ছর কাছে এসেছে। ক্লাস বাদ দিয়ে বন্ধুগণ সব ল্যাবে আড্ডা দিচ্ছে। একমাত্র স্বচ্ছই মুখ কালো করে টেবিলের এক কোনায় চুপটি করে বসে আছে। স্বচ্ছ তো প্রতিনিয়ত হাসি মজা আড্ডায় মেতে থাকা ছেলে আজ এরকম মনমরা হয়ে বসে আছে কেন? ব্যাপারটা একটু ভাবনাগ্রস্ত হলো তাসিন। বাকিদের সাথে টুকটাক কথা বলে স্বচ্ছর পাশে গিয়ে বসলো, কাঁধে হাত দিয়ে বলল, কি ব্যাপার দোস্ত, এরকম দেবদাস হয়ে বসে আছিস কেন? কেউ কি ছ্যাঁকা দিছে নাকি? স্বচ্ছ তাসিনের মুখের দিকে এক পলক তাকিয়ে থেকে সুর করে বলে উঠল, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। স্বচ্ছর কথা শুনে তাসিন হেসে বলল, এই জ্যোৎস্নাকে আমাদের শুটকি বেগম নাকি? স্বচ্ছ মুখে কিছু না বলে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। আর কত দেরি করবি? শুটকিকে বলে নিজের লাইনটা ক্লিয়ার করে ফেল, দেখিস ফল ভালো কিছুই হবে। আই ফিল সো নার্ভাস। তাহলেই হইছে, শুটকিকে আর তোর পাওয়া হবে না, ভালোবাসার কথা আর বলাও হবে না। তুই বরং বাপ্পারাজ হয়ে ছ্যাঁকা খেতে খেতে দিন কাটিয়ে দে। প্রেম ভালোবাসা কখনোই তোর দ্বারা হবে না। আর এখনই যে গানটা গাইলি সেরকম ভাবে প্রতিবারই তোর জ্যোৎস্না তোকে ফাঁকি দিতে দিতেই চলে যাবে। তুই আমার বন্ধু হয়ে আমাকে এমন কথা বলতে পারলি? কোথায় একটু হেল্প করবি, একটু আইডিয়া দিবি, তা না করে আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছিস। তুই কি বন্ধু নাকি শত্রু বলতো? আমি মোটেও তো মনোবল ভেঙে দিচ্ছি না। আমি তো তোকে বলছি তুই আরুষিকে বলে দে, তারপর যাই হোক না কেন, মানে ওর উত্তর হ্যাঁ বা না যাই হোক পরে দেখা যাবে। আচ্ছা নাদিয়া কই রে? সবকিছুতে ওর হেল্প দরকার, ওকে ছাড়া কিছু করা যাবে না। তাসিন বাঁকা চোখে তাকিয়ে বলল, ওকে কি জন্য দরকার? শুটকিকে বাদ দিয়ে কি ওকে ভালো লাগছে? পাবনা থেকে পালায় আসছিস নাকি ছোট বোন আমার? ও তাহলে ঠিক আছে। কোথায় আছে বলতে পারিস? ওই দেখ গিয়ে চশমা পরে কোনখানে ঘুরে বেড়াচ্ছে। তোর শুটকি বেগম ওর সাথেই আছে, যা দৌড় দে এখন। স্বচ্ছর সাথে তাসিনও গেল ওদের খুঁজতে। প্রথমে ওদের ক্লাসে গেল, কিন্তু সেখানে আরুষি বা নাদিয়া কারোরই দেখা মিলল না। তুলিকে দেখতে পেয়ে তাসিন জিজ্ঞেস করলো, তুমি কি নাদিয়া অথবা আরুষিকে দেখেছো? ওরা দুজনেই ক্লাস বাদ দিয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছে। ওই তো কিছুক্ষণ আগে মাঠে দেখলাম দুজনকে শহীদ মিনারের ওখানে বসে গল্প করছে। আচ্ছা ঠিক আছে। বই তাসিন স্বচ্ছকে নিয়ে ওখান থেকে বেরিয়ে নিচে নামলো।
সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে তাসিন মনে মনে বলল, পড়া বাদ দিয়ে সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ায়। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। আহিয়াপুকে যদি না বলেছি এসব, তাহলে আমি নিজের নামটাই পাল্টে দেব। কিন্তু মাঠে এসেও তাদেরকে পাওয়া গেল না। স্বচ্ছ আশেপাশে তাকিয়ে পড়ল। চলে গেছে মনে হয় বাসায়। থাক, বাদ দে। কলেজ ক্লাস তো এখনো ছুটি হয় নাই, তাহলে বাসায় যাবে কিভাবে? দুই বাদর নিশ্চয়ই অন্য কোথাও ঘুরতেছে, কলেজ প্রাঙ্গণেই। মাইয়া মানুষের এসব প্যাচ আমি বুঝি না। এখন থেকে বুঝতে হবে, ভালো যখন বেশি ফেলেছিস প্যাচ বুঝতে হবে, মেয়ে মানুষের মনটাও বুঝতে হবে। থাক ভাই, এই জিনিস বুঝে আমার কাজ নাই। এর থেকে মনে হয় ওই তৈলাক্ত বাসে বান্দরের উঠানামার সায়েন্সটা বোঝা সহজ। তাসিন হাসতে হাসতে বলল, এসব বলে লাভ নাই, সবাই এক হয় না, আর সেরকম সবার মনও এক হয় না। সব মেয়ে মানুষের মধ্যে প্যাচ থাকে না। লেকচার পরে দিস, লাইব্রেরি চল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই দুটো ওখানেই বসে আছে। আমারও তাই মনে হয়। স্বচ্ছ আর তাসিনের ধারণা বিফলে গেল না। নাদিয়া আর আরশি দুজনে দুটো বইয়ের মধ্যে মাথা গুজে বসে আছে। দুজনকে দেখি স্বচ্ছ বলে উঠল, বয়ফ্রেন্ড পাত্তা না দিলে মানুষ এরকম বইপ্রেমী হয়ে যায়। স্বচ্ছের কথা শুনে আরশি মুখ তুলে তাকালো, চোখ মুখ খিচিয়ে বলল, এই তো চলে আসছে লজিকহীন কথা বলার জন্য। কে যে তাকে এখানে আসতে বলেছে আর কে যে ফাও পেছাল পারতে বলেছে আল্লাহ ভালো জানে। স্বচ্ছ কয়েক কদম এগিয়ে এসে বলল, এই যে বেদের মেয়ে, তোমায় যে কতক্ষণ আগে আমি দেখা করতে বলেছি সেটা খেয়াল আছে কি? তখন তো সুন্দর করে বললে দেখা করবে, বেমালুম ভুলে বসে আছো তাই না? আরশি বই বন্ধ করে উঠে দাঁড়ালো, স্বচ্ছর দিকে একবার চেয়ে চোখ নিচে নামিয়ে বলল, আমার 14 গোষ্ঠী খুঁজে দেখে আসেন তো কোনো বেদ আছে কিনা, না থাকলে আমি বেদের মেয়ে কিভাবে হই? বেদের মেয়ে হওয়ার জন্য 14 গোষ্ঠীতে বেদ থাকা লাগে না। ওই অঞ্জুর মতো 2 লাইন গান গাইলেই হয়। ওই যে, আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি, দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষের কলসি লইয়াই আমি প্রেম যমুনায় যাই। স্বচ্ছর মুখে গান শুনে আরশি আর নাদিয়া দুজনে হাসতে হাসতে গড়াগড়ি খেলো। তাসিন স্বচ্ছর পিঠে কয়েকটা চাপড় দিয়ে বলল, তোর দেখছি ভালোই উন্নতি হচ্ছে দিন দিন, চালিয়ে যা, আর আমি দেখে যাই শুধু। গানটা পুরোটা শোনান না প্লিজ। ব্যাকগ্রাউন্ডে একটা বিন বাজানোর মিউজিক দরকার ছিল, তাহলে কি পারফেক্ট হতো আর কি। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই স্বচ্ছ সুর তুলল, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। উত্তরে আরশি বলল, আপনার প্রাণের ব্যথা নিয়ে আপনি থাকতে পারেন না, অযথা আমার সাথে ঝগড়াঝাটি করতে আসেন কেন? কারণ আছে প্রিয়, কারণ আছে। সাতার মাথা। দুজনে কথার মাঝখানে নাদিয়া হুট করে বলে বসে, আপনারা কি জানেন গত পরশু আমাদের শুটকির জন্মদিন? তাসিন হেসে বলল, ওয়াও, জন্মদিনের দিন কি বিয়ের প্ল্যানিংটাও সেরে ফেলার ধান্দায় আছে নাকি তোমার শুটকি? সব সময় আপনার বেশি বোঝার স্বভাবটা কাজে লাগবে না কিন্তু। নাদিয়া মৃদু ধমকে বলল তাসিনকে, জন্মদিনের আগাম দাওয়াত দিয়ে দিলাম আপনাদের সবাইকে। আরশি বলল। তাসিন স্বচ্ছকে সাইডে নিয়ে বলল, কিন্তু আমি আমার নার্ভাসনেস তো কিছুতেই কমাতে পারছি না। ব্যাপারটা বুঝতে পারতেছি না এইবার এরকম নার্ভাস ফিল কেন হচ্ছে। প্রেম তো এর আগেও একটা করছিলাম, ওই তখন তো তেমন কিছু হয় নাই। তাসিন স্নিগ্ধ হেসে বলল, ইটস ভেরি স্পেশাল ডিয়ার। রাতে বসে বসে জেরিন আর নাদিয়া আরশির বার্থডে গিফট নিয়ে আলোচনা করছিল। কোনো জিনিসই তাদের ঠিকঠাক মতো পছন্দ হচ্ছিল না। হঠাৎ করে এক পলকের মধ্যে নাদিয়ার মাথায় এক দুর্দান্ত আইডিয়া চলে আসলো। বেশ কিছুক্ষণ একা একাই হাসলো, তারপর জেরিনকে বলল, আমার মাথায় আরুষির গিফট নিয়ে একটা আইডিয়া এসেছে, বলবো? শুনতেই তো যাচ্ছি আমি, তুমি না বলে পাগলের মতো হাসছো কি জন্য? আরে ভাই, হাসি আটকাতে পারতেছি না। মানে সেই গিফট পাওয়ার পর আরুষির মুখে কি অবস্থা হবে সেটা কল্পনা করে আস্তে আস্তে পেটে খিল ধরে যাচ্ছে। হয়েছে, থামো, ব্যাপারটা আমার সাথে শেয়ার করো, দেখি আমি তোমার মতো এরকম হাসতে পারি কিনা। নাদিয়া অল্প কথা জেরিনকে সমস্তটা বলল। শুনে জেরিনও খিলখিল করে হাসতে লাগলো।
মার্ভেলাস আইডিয়া, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য আমার ভাইয়াকে দরকার। আমরা তো পারবো না, ভাইয়া সব কাজ গুছিয়ে দিবে। তোমার তাসিন ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, তাছাড়া আবার কে হবে? বড় ভাইজান তো জীবনেও এসবের মধ্যে থাকবে না, শুনলে উল্টা আমাদেরকে পিটান দিবে। যদি তোমার ভাইয়া স্বচ্ছ ভাইকে বলে দেয় তখন কি হবে? পুরো সারপ্রাইজ প্ল্যান মাটি হয়ে যাবে তো। আরে ইয়ার, কিচ্ছু হবে না। তুমি কি আমার ভাইয়াকে এতটাই খারাপ ভাবো নাকি? ওকে আমি বললে কখনোই আমার কথা 5 কান করবে না। আচ্ছা বলে দেখো। জেরিন যখন তাসিনকে এসে তাদের প্ল্যানের কথা জানালো, তখন তাসিন বলল, চশমিশের মাথা থেকেও তাহলে এরকম আইডিয়া বের হয়? বাহ, জিও চশমিশ। তাসিন নিজেই দায়িত্ব নিয়ে সব বন্দোবস্ত করে ফেললো। আজকে রাতটুকু পেরোলেই আগামীকালের কাঙ্ক্ষিত সেই দিন। স্বচ্ছ এই দিনেই আরশিকে প্রেম নিবেদন করবে, সেই আশা করে রেখেছে। কিন্তু সে কতটুকু সফল হবে এ ব্যাপারে নিজেও কোনো আশা রাখতে পারছে না। আদর্শ আরশিকে এই কাঙ্ক্ষিত কথাটা বলতে পারবে কিনা এটা সম্পর্কেই সে অজ্ঞাত। তবু তাসিনের কিছু কথা নিজের মনের মধ্যে সাহস সঞ্চয় করে রেখেছে। আরশের জন্মদিনের আয়োজন তাদের বাসায় চিলেকোঠার ঘরে করার সিদ্ধান্ত নিয়েছে সে। ওখানে শুধুমাত্র তার বন্ধু বান্ধবরা এবং তাসিন আর স্বচ্ছ থাকবে, এমনটাই প্ল্যানিং হয়েছে। সূর্য পশ্চিম আকাশে হেলতে শুরু করেছে, পরন্ত বিকেলে সোনালি রোদ্দুর গায়ে আছড়ে পড়ছে। এই শীতের মধ্যে এইরকম হালকা রোদ্দুর ব্যাপারটা বেশ লাগে। পাখিরা দল বেঁধে নিজেদের অবস্থানে ফিরে যাচ্ছে। কিছুক্ষণ বাদেই তার বন্ধু বান্ধবদের উপস্থিতি ঘটল। তাসিন বাসা থেকে অনেক আগেই স্বচ্ছর বাসায় এসেছিল, যার দরুন নাদিয়ার সাথে শেষবার দেখা হয়েছিল সেই সকালে। এরপর আর বাসায়ও যাওয়া হয়নি, নাদিয়ারও দেখা পাওয়া যায়নি। ঈশান বর্ণের চেহারার বারবার অপার সৌন্দর্য খুঁজে পায় সে। কেন জানি না ঈশান বর্ণে তার সারাদিনের ক্লান্তি ঘুচে যায় নিমিষেই। অনন্য চিত্তে তাকিয়ে থাকতে হয় কিছুক্ষণ, বেশ অনেকক্ষণ। তাসিনের এই দৃষ্টি আরশির চোখ এড়ালো না। তাসিনের সামনে এসে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার সবার তো ভালো ঠিকছে না ভাই? তাসিন হঠাৎ চমকে গিয়ে মাথা চুলকে বলল, কিসের ব্যাপার? কিসের ব্যাপার সেটা আমার থেকে তো ভালো হবে আপনি জানবেন। দেরি না করে চট করে বলে ফেলেন তো ব্যাপারটা কি। ভ্রু নাচিয়ে বলল আরশি, সব ব্যাপারকে মুখে বলে দিতে হয়, কিছু ব্যাপার মাথা খাটিয়েও বুঝে নিতে হয়। আচ্ছা, তার মানে আমি ঠিকই বুঝেছি। চালিয়ে যান আপনিও, আমরা নীরব দর্শক হয়ে দেখি। সবার আড্ডায় জমজমাট হয়ে উঠল পরিবেশ। এক একজনের চোখে মুখে উৎফুল্লতা উকি দিচ্ছে। ব্যস্ত ভঙ্গিতে এক এক দিকে ছোটাছুটি করছে সকলে। নাদিয়ার উৎফুল্লতাই যেন সবচেয়ে বেশি। মেয়েটা শুধুমাত্র হাতে পাই বড় হয়েছে, বাচ্চামি স্বভাব আর গেল না। আবার মাঝে মাঝে এমন ভাব করে যেন কত বড় হয়ে গেছে। এসব ভাবতে আনমনে হাসলো তাসিন। ভালোবাসা জিনিসটা কত সুন্দর, সময় অসময়ে কোনো কারণ ছাড়া প্রিয় মানুষটার হাত ধরে কল্পনার রাজ্য থেকে কি সুন্দর ঘুরে আসা যায়। এবার তাসিনের দৃষ্টি চোখে পড়ল নাদিয়ার। এই দৃষ্টি ধুম করে হৃদয়ে ধাক্কা দিল। তবে তাসিনের এই দৃষ্টি তার হৃদয়ে এক পশলা আনন্দেরও সৃষ্টি করে দিল। কেক কাটার আগ মুহূর্তে নাদিয়া এসে আরশিকে তার গিফট বক্সটা দিল, বলল, নে, এটা তোর জন্য আমাদের পক্ষ থেকে সামান্য এবং বিশেষ একটা উপহার। সবার সামনে খুলে দেখ উপহার পছন্দ হয় কিনা। তোরা কিছু দিবি আর আমার পছন্দ হবে না? এটা আগে কখনো হয়েছে, আর না ভবিষ্যতে কখনো হবে। স্বচ্ছ আরশি বাদে উপস্থিত সবাই মিটিমিটি হাসতে লাগলো। র্যাপিং পেপারটা হতে খুব সাবধানে আরশি গিফট বক্স বের করলো। ভেতরের প্যাকেটটা খুলতেই কোনর থেকে চোখ বেরিয়ে আসার জোগাড়। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে অগ্নি দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো। নাদিয়া নির্বিকার ভাবভঙ্গি দেখে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, এসব কি? আরশির কথা শুনে নাদিয়া সরে পড়লো। যেদিন দু হাতে মুখ ঢেকে মুখ টিপে হাসছে। আরশি ফের মুখ খিচিয়ে বলল, শেষ পর্যন্ত তোরা আমায় শুটকি উপহার দিলি? এই দিনও কখনো জীবনে আসবে দুঃস্বপ্নেও ভাবিনি। তাসিন বলল, বিশ্বাস করো, এখানে আমার কোনো ফায়দা নাই, সব তোমার বান্ধবীদের চাল। ওরাই আমাকে বলেছে শুটকি কিনে এনে র্যাপিং পেপারে মুড়িয়ে দিতে, আমি তো ওদের কথা মতো তাই করেছি। আরশি আর কিছু বলার ভাষা পেল না। জন্মদিনের উপহার হিসেবে যে কাউকে শুটকি মাছ দেওয়া যায় এটা তার ধারণার বাইরে ছিল। কিছুক্ষণের জন্য ভালো মন্দ বোধ শুনে ঘরে গিয়ে পৌঁছালো। নাদিয়ার দিকে তাকিয়ে বলল, মনে রাখলাম আমি আজকের দিনটা। কাল যদি শুটকি তোকে রান্না করে না খাওয়াইছি, সত্যি সত্যি আমি আকিকা করে নিজের নাম শুটকি রেখে দিব। নাদিয়া মুখ কাচুমাচু করে বলল, তুই যদি রান্না করিস তাহলে কিন্তু খাবো না। এমনিতেই আমি এই জিনিস খাই না, তুই রান্না করলে কি সেটা আদৌ খাওয়ার যোগ্য হবে? পারফেক্ট মানুষের জন্য পারফেক্ট গিফট। ওর কথার সাথে তাল মিলালো সবাই। চুপ, এর থেকে তোর মাথাটা ঘাড় থেকে আলাদা করে দিলে আমি বেশি খুশি হতাম। আচ্ছা সমস্যা নেই, নেক্সট বার আমার মাথাটা কেটে তোকে দিব, তাও তুই খুশি থাক। আরশি আর কোনো কথা বাড়ালো না। তাসিন এগিয়ে গিয়ে স্বচ্ছের সাথে ফিসফিস শুরু করছে, বললাম তো আজকের দিনটা শুভ দিন, আজকে প্রপোজটা করে ফেলো।
আমরা আছি তোর পাশে। ভাই আমার ভয় লাগে, সর, আমি পারবোই না। কি ধরনের ছেলে মানুষ তুই? বুকে সাহস রাখতে শেখ আমার মতো। ভয়কে জয় করতে হবে, অর্থাৎ শুটকিকে জয় করতে হবে। কুল ডাউন ব্রো। তুই আমার সামনে থেকে সর তাসিন, মেজাজটা গরম করে দিস না। তাসিন গাছাড়া ভাব নিয়ে বলল, তোরে ভালো কথা বললে তো জীবনেও শুনিস না। থাক ভাই, তুই নিজের মতোই থাক, আমাকে আর কোনোদিন কিছু বলতে আসিস না। আমিও আর তোর কোনো কাহিনীর মধ্যে নাই। ভালো থাক, একা একাই সুখে থাক। হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। স্বচ্ছর কথা শুনে তাসিন আর কিছু বলল না, শুধু মনে মনে বিড়বিড় করে বলল, যার যেমন চায় তাই করো, আমার কি তাতে? কারো ভালো চাওয়াটাই অপরাধ, আর ভালোবাসা তো আরো বড় অপরাধ। সেদিন স্বচ্ছ আর বিন্দুমার পরিমাণ রাগ করলো না। সবশেষে রাতে তারা নিজেদের বাড়ি ফিরে এলো। স্বচ্ছ ওখানে আরুষিকে লুকিয়ে ইনস্ট্যান্ট একটা চিঠি লিখে এসেছে। চোখে পড়লে দেখবে, না হয় ওখানেই থেকে যাবে। কিন্তু ভুলক্রমেও স্বচ্ছ মুখে কিছু বলতে পারবে না। প্রথম আরুষের সাথে যেরকম ফাজলামি করেছে, এখন তাকে সেরকমই ভয় পায়। যদিও ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবুও চিঠিটা পড়ার টেবিলে একটা বইয়ের মধ্যে রেখে চলে এসেছে। আজ না হোক কাল নিশ্চয়ই আরুষির চোখে পড়বে। চিঠিটা পড়ার পর আরুষির কি রিয়াকশন হবে, সে স্বচ্ছকে নিয়ে কি ভাববে, দেখা হলে পরদিন কি বলবে, এসব ভাবতে ভাবতেই স্বচ্ছ আর সামনের দিকে এগোতে পারছে না। তাসিন, জেরিন আর নাদিয়া অনেকটাই সামনে এগিয়ে গেছে। তাসিন রাগ করে স্বচ্ছের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। স্বচ্ছ পাশে না দেখে পেছন ফিরে তাকালো, দেখলো তাদের থেকে অনেকটাই দূরে। তাসিন একটু চেঁচিয়ে ডাক দিল, মেয়ে মানুষের মতো কি পায়ে মেহেদি দিয়ে হাঁটতেছিস, নাকি কচ্ছপ আর খরগোশের মতো দৌড় প্রতিযোগিতা লাগানোর ধান্দায় আছিস? স্বচ্ছ একদমই চলে এলো। তাসিন ফের বলল, কি হয়েছে কি? না থাক, কিছু হয় নাই আমার। হ্যাঁ, তোর আবার কি হবে? তুই তো 7 সাগরের মাঝি। কিছুক্ষণের মাঝেই তারা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে জেরিন গেল ইয়াসের কাছে, কোমরে দুহাত গুজে বলল, ভাইয়া। আমার অগ্নিদৃষ্টিতে কাকে ভস্ম করতে এসেছেন মহারানী? ইয়াস রসিকতা করে বলল। জেরিন মুখ পাকিয়ে বলল, আপাতত কাউকে ভস্ম করার শখ আমার নাই, কিন্তু তোমাকে একটা বিচার করতেই হবে। সেটা হচ্ছে তোমার ছোট ভাইয়ের। আচ্ছা ঠিক আছে, করব, কিন্তু বিচারের টপিকটা কি? তাসিন ভাইয়া সেদিন ছাদে গিয়ে ভূত সেজে আমাকে আর নাদিয়াকে ভয় দেখিয়েছে। একটুর জন্য আমাদের হার্ট ব্রেক হয় নাই। আমরা মরে গেলে কি ও তার দায় নেবে? ইয়াস মনে মনে বলল, নাদিয়াকে ভয় দেখিয়েছে ভালো কথা, কিন্তু তোকে ভয় দেখিয়ে যে কিসের জন্য যে সাড়ে সর্বনাশ করতে যায়। তাসিন রেও বলি, এই কটকটির থেকে 10 হাত দূরে থাকবি। এ কি সোজা সাপটা মানুষ? পান থেকে চুন কষলেই স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান। কিন্তু মুখে জেরিনকে বলল, বহুত বড় অন্যায় করেছে তাসিন, চল আমার সাথে, বিচার হবে আজকে। মা বাসায় নাই, দেখি কি পুরো বাসা কিনে নিয়েছে, খবর আছে আজকে, চল দেখি। জেরিন ইয়াসকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসলো। ইয়াস পাশের ঘরের দিকে তাকিয়ে ডাক দিল, তাসিন। তাসিন সম্ভবত কোনো কাজে ব্যস্ত ছিল, তাই সাথে সাথে উত্তর করলো না। বেশ কিছুক্ষণ পর বলল, আসছি, 5 মিনিট অপেক্ষা কর। দেখলে কিরকম তোমার ছোট ভাই? ওকে ডাক দেওয়ার কতক্ষণ পর উত্তর দিয়ে তারপর বলছে 5 মিনিট অপেক্ষা কর। হ্যাঁ, বিচার হবে তো আজকে। তাসিন আর কি কি দোষ আছে সব খুঁচিয়ে বের কর তুই, সবকিছুর বিচার একদিনই হবে। ঠিক 5 মিনিট পর তাসিন এসে দাঁড়ালো। জেরিনকে পাশে ভাবনাগ্রস্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে কি? এই কল্যাণময় নারী এখানে দাঁড়িয়ে কি ভাবছে? ইয়াস নির্বিকার চিত্তে পড়ল, তোর যত দোষ আছে সব ওকে বের করার দায়িত্ব দিয়েছি, ও সেটাই করছে। কেন? আমি এবার কি করেছি? পাশে চুপচাপ বসে থাক জেরিন, আগে তোর দোষ গুণ খুঁজে বের করুক, তারপর বলছি তুই কি করেছিস আর কি করিস নি। তাসিন ড্যাম কেয়ার ভাব নিয়ে বসে পড়লো। জেরিন উঠে গিয়ে নাদিয়াকে ডেকে নিয়ে এলো, বলল, আচ্ছা, তোমার জানা মতে তাসিন ভাইয়া কি কোনো অন্যায় করছে? আজকে ওর বিচার হবে। নাদিয়া জেরিনের কথার আগামাথা কিছুই বুঝলো না, তাই চুপ করে রইল। জেরিন ফের বলতে শুরু করলো, আজ থেকে বছর 5 আগে ওরে আমি বলছিলাম আমাকে 50 টাকা দিতে, ও আমাকে সেই টাকা তো দিলই না, উল্টো অজস্র তর্ক করলো। ইয়াস গালে হাত দিয়ে বলল, এত গুরুতর অন্যায়, মহা বড় অন্যায়, একদম ক্ষমার অযোগ্য। ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা ভালো কথা, আইবা কই? আমার গুণধর ছোট ভাইয়ের অন্যায়গুলো তারও তো শোনা উচিত। জেন উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আমি ভাবছি, ডেকে নিয়ে আসছি। বলেই চলে গেল। তাসিন ইয়াসের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি ওর সাথে মিলে আমায় জাজ করেছো? আরে চুপ থাক, দেখি না কেন জেরিনার কি কি দোষ বের করে তোর। কিন্তু 50 টাকার ইতিহাসটা বেশ মজার ছিল, দিসনি কেন তুই ওকে 50 টাকা?
মুখ বন্ধ রাখার জন্য মাঝে মাঝে ঘুষ দিতে হয় ছোট ভাই বোনদের। তাসিন চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তুমি কয় টাকা দিছো আমায় ঘুষ? ইয়াস কিছু বলার আগেই জেন আহিবাকে নিয়ে এলো। আহিবা সবাইকে এক নজর দেখে বলল, কি ব্যাপার, এখানে নাকি বিচার কার্যক্রম চালু হয়েছে? হ্যাঁ, তুমি হচ্ছে দর্শক, এখন সবাই চুপ থাকো, আমি আরো বলি। আচ্ছা বল। বড় ভাইয়ার বিয়ের আগে তাসিন ভাইয়ার সাথে আমি শপিং করতে গিয়েছিলাম। আমার একটা কানের দুল খুব পছন্দ হয়েছিল। তাসিন ভাইয়া সেটা আমাকে কিনে দেয় নাই, উল্টো ঝাড়ি মেরে বলেছিল এই কানের দুল পরলে নাকি আমার কান ছিঁড়ে যাবে। আমি এইটারও বিচার চাই। আহিবা ওর কথা শুনে মুখ টিপে হেসে ফেলল। জিন তাকাতে আহিবা তাসিনের দিকে তাকিয়ে সিরিয়াস মুখে বলল, সামান্য একটা কানের দুল তুমি তোমার ছোট বোনকে কিনে দিলে না তাসিন? ছি, আজকে এর একটা কঠিন বিচার হবে। তারপর আর একটা কাহিনী শোনো। ছোটবেলায় একবারও আমাকে কোলে নিয়ে ফেলে দিয়েছিল। আমি মাথায় ব্যথা পেয়েছিলাম, হাত ছিলে গিয়েছিল। সেই হাতের দাগ এখনো আমার 15 বছর পর রয়ে গেছে। তাসিন